গত ক্লাসে হচ্ছে আমরা আমাদের এই যে ক্যাম্পেইন লেভেল যে জায়গাটা আছে, ক্যাম্পেইনের নাম কিভাবে লিখবো, এরপরে অ্যাড ম্যানেজারে ঢুকলে অ্যাড ম্যানেজারে কি কি ধরনের জিনিসপত্র থাকে, ওইগুলা কি ধরনের আপনার জার্গনগুলো আছে, ওই জার্গনগুলো বোঝার চেষ্টা করছিলাম আমরা। আজকে আমরা সরাসরি অ্যাড সেট লেভেল যেটা আছে ওই অ্যাড সেট লেভেলে চলে যাবো। অ্যাড সেট লেভেলে হচ্ছে মূলত আমরা আমাদের যে বাজেটিংগুলো আছে, টার্গেটিংটা আছে, আমাদের যে উদ্দেশ্যটা দিয়েছি ওই উদ্দেশ্য অনুযায়ী আমি আমার ট্রাফিকটা কই নিব বা আমার অডিয়েন্স যেটা আছে ওই অডিয়েন্স কই নিব, ওই জিনিসটা আমরা এটা সেট আপ করি। যেমন এদিকে আমরা এখন যেই ইন্টারফেসটা আপনারা দেখতে পারতেছেন মনিটরে, ওইটা হচ্ছে আপনার অ্যাড সেট লেভেল। যদি এদিকে খেয়াল করেন, এই যে হাতের বাম পাশে যদি খেয়াল করেন, অ্যাড সেট লেভেল দেখা যাইতেছে, ঠিক আছে? মানে প্রথম যে লেভেলটা থাকে ওইটার আমরা বলি ক্যাম্পেইন লেভেল, তারপরে যে লেভেলটা থাকে ওইটার আমরা অ্যাড সেট লেভেল। আবার এই জায়গাতে যদি আপনি দেখেন, এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন লেভেল, এটা হচ্ছে আপনার অ্যাড সেট লেভেল, দুই দিকেই সেম জিনিস আছে, ঠিক আছে? তো আপনি যেদিক থেকে চান ওই দিক থেকে আপনি এটা অপারেট করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই অ্যাড সেট লেভেলে আসলে কি কি পান। যদি আমরা একটু দেখি, গত ক্লাসে আমরা এই জিনিসগুলো ঠিক করছি যে অ্যাড সেট নেম, অ্যাড সেট নেমটা আমরা প্রথম কাজ শুরুতেই আমরা অ্যাড সেট নেম 3 লেভেলে ঠিক করে নেই, যাতে পরবর্তীতে আর কাজ করতে না হয়। এরপরে দেখেন কনভার্সন। কনভার্সনের বিষয়টা হচ্ছে যে আপনি কোন জায়গায় কনভার্ট করতে চান, আপনার যে ক্লায়েন্টটা বা আপনার যে অডিয়েন্সটা আছে বা ট্রাফিকটা আছে, ট্রাফিকটা আপনি কই নিতে চান। এদিকে দেখেন যে একটা ড্রপ ডাউন মেনু বার আছে, ড্রপ ডাউন মেনু বারে যদি আপনি ক্লিক করেন, দেখেন এদিকে অনেকগুলো অপশন খুলছে। আপনারা বলতেছে মেসেজিং অ্যাপ। মেসেজিং অ্যাপ বলতে কি বোঝাচ্ছে, আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যে মেসেঞ্জারটা আছে ওই হোয়াটসঅ্যাপের, ওই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের মেসেজের যে অপশনটা আছে, মানে মেসেঞ্জার যেটা আছে ওই মেসেঞ্জারে আপনার ট্রাফিকটা কনভার্ট হবে। অন ইউর অ্যাড আপনি যদি এঙ্গেজমেন্ট, আমরা অবজেক্টিভ দিছিলাম কি, অবজেক্টিভ দিছিলাম হচ্ছে এঙ্গেজমেন্ট। কারণ এঙ্গেজমেন্ট ধরেন আমি একটা পোস্টের ভিতরে আমি লাইক কমেন্ট শেয়ার চাই, কারণ ওইটার ভিতরে অ্যাড চলতেছে, তখন আমি কি করতে পারি, ধরেন আপনারা ক্লায়েন্ট বলছে যে আমার যে অ্যাডটা চলতেছে ওই অ্যাডের উপরে শুধু আমার লাইক কমেন্ট শেয়ার থাকলে চলবে, জেনুইন যে পোস্ট আছে ওইটাতে থাকার দরকার নেই, কিন্তু যেটাতে অ্যাড চলতেছে ওইটাতে আমার অ্যাড থাকতে হবে। তখন আপনি এই জিনিসটা ইউজ করবেন, অন ইউর অ্যাড। অন ইউর অ্যাড এর ভিতরে যখন দিবেন তখন লাইক কমেন্ট শেয়ার শুধু আপনার যে অ্যাডটা চলতেছে ওই অ্যাডের ভিতরে থাকবে। আপনার প্রোফাইলে যে অ্যাডটা আছে সেম কন্টেন্ট যদি আপনার প্রোফাইলেও পোস্ট করা থাকে, ওইদিকে লাইক কমেন্ট শেয়ার পারবে না। এটা বুঝতে পারছেন? এরপর হচ্ছে কল। যদি আপনি মনে করেন যে আপনার ক্লায়েন্ট বলল যে আমার কল দরকার, ঠিক আছে, মানে আপনি যেই অ্যাডটা চালাইতেছেন ওই অ্যাডের জন্য ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে কল নেওয়া, তখন আপনি কলের অ্যাড চালাবেন। ওয়েবসাইট, ধরেন আপনার ক্লায়েন্ট বলছে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার এই ওয়েবসাইটের ভিতরে ফেসবুক থেকে আমি ট্রাফিক কনভার্ট করে আমার ওয়েবসাইটে নিয়ে যাবো, তখন আপনি কনভার্সন দিবেন ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাপ। সেম জিনিস, ওয়েবসাইট যেটা অ্যাপেও সেম জিনিস। আপনি যদি চান যে আপনার ফেসবুক থেকে আপনার ট্রাফিকটা যাক আপনার অ্যাপের ভিতরে, সেক্ষেত্রে আপনি অ্যাপটা এদিক থেকে সিলেক্ট করে দিবেন। ফেসবুক পেজ। ফেসবুক পেজ বলতে বোঝাচ্ছে আমরা পেজ লাইক ক্যাম্পেইন চালাই না, এই পেজ লাইক ক্যাম্পেইন চালাই হচ্ছে আমরা এই টুলটা দিয়ে, আমরা ওই দিক থেকে কনভার্সনটা দিয়ে দিই ফেসবুক পেজ। ফেসবুক পেজের ভিতরে যখন মানুষ কনভার্ট হয় তখন ওইদিকে ফেসবুক পেজের একটা লাইক অপশন দেখায়, যে অ্যাডটা চালাইছেন ওই অ্যাডের ভিতরে একটা লাইক অপশন দেখায়। তো যারা ফেসবুকের বিহেভিয়ারের ভিতরে যাদের বিহেভিয়ার আছে যে লাইক দেয়, বিভিন্ন পেজে লাইক দেয়, তাদের সামনে অ্যাডটা দেখায়, তারাও পেজের ভিতরে লাইক দেয়। এটা বুঝতে পারছি, আরো অনেক কিছু আছে ওইটার পিছনে। তো ওই বিষয়গুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো, যখন আপনারা কাজ শুরু করবেন তখন জানতে পারবো। এরপরে দেখেন এদিকে আছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে যে আপনার কোন পেজের উপর আপনি অ্যাড চালাবেন। রিসেন্টলি আমরা এই পেজের উপরে অ্যাড চালাইছি, এই কারণে সামনে এটা আসা আছে। কিন্তু আপনি কোন পেজের উপরে অ্যাড চালাবেন, এটা আপনি এই যে ড্রপ ডাউন মেনু বার যেটা আছে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনার যত পেজ আছে এই সবগুলো পেজ আপনার এদিকে চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? আপনি যে পেজটা নিতে চান ওই পেজটা দিক থেকে সুন্দর করে নিয়ে নেবেন। ধরেন আমরা এই পেজটা নিলাম, এই পেজটাতে আমরা ক্লিক করলাম। এই পেজের ভিতরে যদি আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলো যদি থাকে সেক্ষেত্রে এটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। যদি কোনো কিছু ইন্টিগ্রেট করা না থাকে ওই জিনিসটা শো করবে না। যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে ইনস্টাগ্রাম শো করবে না। যদি হোয়াটসঅ্যাপ না থাকে হোয়াটসঅ্যাপ শো করবে না। আর যদি সবগুলোই থাকে সেক্ষেত্রে সবগুলোই শো করবে। ভিডিওটা বুঝতে পারছি? দেখেন এদিকে ইনস্টাগ্রাম নাই, এদিকে বলতেছে কি কানেক্ট অ্যাকাউন্ট। আপনি চাইলে এদিক থেকে কানেক্ট অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে পারেন, এদিক থেকে আবার প্রোফাইলও ক্রিয়েট করতে পারেন। এদিক থেকে আপনার মেটা সুইটে নিয়ে যাবে এদিক থেকে, বুঝতে পারছেন? তো এদিক থেকে যদি এমন হইতে পারে ক্লায়েন্ট আপনারা বলবে যে আমার মেসেঞ্জারে অ্যাড দেখান, মানে ফেসবুক মেসেঞ্জারে অ্যাড দেখান, আমার হোয়াটসঅ্যাপে কনভার্সন দরকার নেই। হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা অ্যাড দেখাতে পারি না। হোয়াটসঅ্যাপ আমরা কি করি, হোয়াটসঅ্যাপে শুধু আমরা কনভারসেশন গুলো নেই, মানে যে আমার মেসেজ দিচ্ছে সে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিতে পারে। হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা কোনো ধরনের অ্যাড বর্তমানে দেখতে পারতেছি না, ঠিক আছে? ইন ফিউচারে হয়তো আমরা দেখতে পারবো। এদিকে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে। এদিকে মনে হয় কয়টা 50টা না জানি কয়টা পর্যন্ত নাম্বার অ্যাড করা যায়। তো ওইটা আপনারা একটু দেখে নিন। মেবি 50টা, হ্যাঁ ওই 50টা, ম্যাক্সিমাম 50টা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পার ফেসবুক পেজে অ্যাড করতে পারবেন, কিন্তু এটা অ্যাড করতে দেয় না আপাতত। এরপরে হচ্ছে যে এই দুইটা জিনিস বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে এই দুইটা জিনিসে? সবচেয়ে মেইন বিষয়টা হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি কোনটা ইউজ করি, সবচেয়ে বেশি ইউজ করেছি মেসেজিং অ্যাপ।
যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার মেসেজ দরকার বা সেল দরকার, তখন আপনি মেসেজিং অ্যাপ ইউজ করবেন, ঠিক আছে? আর যদি বলে আমার পেজ লাইক দরকার, তখন আপনি কোনটা ইউজ করবেন? ফেসবুক পেজ। বিষয়টা ক্লিয়ার? সবচেয়ে ডিমান্ডেবল কাজ হচ্ছে এই দুইটারই, এগুলোর এত কাজ নেই। এটা আমরা কোন সময় করি? অন ইউর অ্যাড কোন সময় কাজ করি, এটা একটু স্ট্র্যাটেজিটা বুঝেন। ধরেন আমি একটা অ্যাড চালাইছি, এখন আমি যখন একটা সেলস এর জন্য অ্যাড চালাই, সেক্ষেত্রে কিন্তু আমার সেলস এর দিকে ফোকাস করে ফেসবুক। ফেসবুক কিন্তু আমার এঙ্গেজমেন্ট দিবে না। আপনি যদি সেলস এর জন্য অ্যাড চালান, আপনার কিন্তু এঙ্গেজমেন্ট দিবে না। যদি আপনার অর্গানিক এঙ্গেজমেন্ট পড়ে, এটা পড়লো, কিন্তু ফেসবুক আপনার কোনো সময় ফেসবুক থেকে এঙ্গেজমেন্ট দিবে না, কারণ ফেসবুকের আলাদা এঙ্গেজমেন্টে অ্যাড আছে, মানে লাইক কমেন্ট শেয়ার নেওয়ার জন্য তাদের আলাদা অ্যাড আছে। তো আপনি কি মনে করেন যে একটা কোম্পানি আপনার এতই দয়ার সাগর যে আপনার চাইছেন সেলস, আপনার লগে আবার এঙ্গেজমেন্টও দিব? এটা কিন্তু কোনো সময় দিব না, কারণ তার প্রতিটা পার্টে সে টাকা নেয়। তো সে কি করে? তার সেলস বাড়ানোর জন্য, আপনি যদি সেলস বাড়ানোর জন্য অ্যাড চালান, তাহলে আপনার সেলস মেসেজ বাড়াই দিব, ঠিক আছে? কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার আসবে না। তো লাইক কমেন্ট শেয়ার যদি না আসে, ইনিশিয়ালি আপনার একটা ট্রাস্ট ইস্যু থেকে যায় মার্কেটে। মানুষ যখন দেখে পেজে পোস্টের ভিতরে লাইক কমেন্ট শেয়ার নাই বা লাইক নাই, মানুষ পছন্দ করতেছে না, কমেন্ট করতেছে না, তখন তারা কিনতে চায় না বা আপনারা মেসেজ করতে চায় না। তখন আমরা কি করি? তখন আমরা ওই যে যেই সেলস অ্যাড চালাইছি, ওই সেলস অ্যাড উপরে আমরা অন ইউর অ্যাড চালাই দিই। অন ইউর অ্যাডের ভিতরে চালাই দিলে কি হয়? পোস্টের ভিতরে ইভেন্ট ক্রিয়েট হয়, লাইক কমেন্ট শেয়ার ফলো এই জিনিসগুলো বাড়তে শুরু করে। বুঝতে পারছেন? তখন হয় কি, ওই অ্যাড এর ভিতরে মেসেজিং অ্যাপ চলতেছে, মেসেজের কনভার্সন তো চলতেছে, সাথে সাথে আমার লাইক কমেন্টও বাড়তেছে। বুঝতে পারছেন বিষয়টা? ঢুকতে নেই মাথার ভিতরে না? আরেকবার কম হবে নেই? কালকে তো করেন নাই, কেমনে মাথা ঢুকবে? বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন একটা অ্যাড চালাইছেন, এটা হচ্ছে, এটার উদ্দেশ্য ছিল আপনার সেলস বা এঙ্গেজমেন্ট। আপনি এঙ্গেজমেন্টটা কোথা থেকে চালাইছেন? এই মেসেজিং অ্যাপ থেকে, ঠিক আছে? তো ওই যে অ্যাডটা চালাইলেন, ওটার ভিতরে আপনার শুধু মেসেজই আসবে, এটার কনভার্সন কি হবে? মেসেজ। কিন্তু আমাদের মার্কেটের একটা স্ট্র্যাটেজি বা বিহেভিয়ার আছে, কাস্টমার বিহেভিয়ার আছে, যে যদি কোনো পোস্টের ভিতরে লাইক কমেন্ট না দেয় বা পেজের ভিতরে ঢুকে যদি দেখে পেজের লাইক কম বা পেজের ভিতরে ধরেন রিকমেন্ডেশন নাই বা পেজের পোস্ট কম, তখন ওই পেজের ভিতরে মানুষ মানে কিছু কিনতে বিশ্বাস করে না আর কি, মানে আপনারা বিশ্বাস করেন না বা পেজের বিশ্বাস করেন না। এটা বুঝতে পারছি? তখন আমরা পেজের ভিতরে বিশ্বাস বাড়ানোর জন্য কি করি? বিভিন্ন পোস্টের ভিতরে $1 যদি আপনি স্পেন্ড করেন, ধরেন কোনো একটা পোস্টের ভিতরে লাইক কমেন্টের জন্য $1 যদি স্পেন্ড করেন, ওই পেজের ভিতরে বা ওই পোস্টের ভিতরে আপনার 1 থেকে 150 লাইক আসা পড়ে। এটা বুঝতে পারছেন? তো 1 থেকে 150 লাইক প্লাস 4-5টা যদি কমেন্ট আসে, এতে তো আপনার কোনো ক্ষতি নাই, উল্টো আপনার প্রফিটই হয়। মানে ক্লায়েন্ট যখন দেখে যে আপনার রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড বা আপনার প্রোডাক্ট রিলেটেড কমেন্ট আছে, তখন আপনার একটু ট্রাস্ট করে সে, ওই কমেন্টটা করে ট্রাস্ট করে। কারণ কমেন্টটা কেমনে নেই আমরা? কমেন্টটা করি কি, আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা কমেন্ট করে দিই। কমেন্টও কিন্তু আসে না, শুধু লাইক গুলো আসে, লাইক আসে, রিয়াকশন আসে। কমেন্টও ফেসবুক এত বেশি দেয় না, যদি আপনার কন্টেন্ট যদি ক্যাচি কন্টেন্ট না হয়। বুঝতে পারছেন? তখন আমরা কি করি, আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে ওই অ্যাকাউন্ট গুলো দিয়ে আমরা কিছু মেসেজ দিয়ে দিই, মেসেজ দিয়ে মানে কমেন্ট করে দিই যে প্রোডাক্টটা ভালো, ওই দিক থেকে নিছি, এরকম টাইপ কিছু কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলে পরবর্তী সময়ে যারা কমেন্ট করতে আসে তারা বিশ্বাস করতে হয় না এদিক থেকে প্রোডাক্ট কিনা যায়। এটা জাস্ট একটা ট্র্যাপের মতো আমরা একটু স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করি। ওই যে বলছিলাম গ্রে হেড কিছু টেকনিক আছে, ওই গ্রে হেড টেকনিক হচ্ছে এটা। এটা বুঝতে পারছি? তো ওইরকম করে আপনার এই কাজটা করে। আর কল, ওয়েবসাইট, অ্যাপস এডি এত বেশি বাংলাদেশের মার্কেটে কাজ করে না, বাইরের দেশের মার্কেটে কাজ করে। কলটা হচ্ছে আপনার মানে ইউএস এর দিকে বেশি কাজ করে, ওইটা চালায়। বাংলাদেশে কল এত বেশি কাজ করে না। আপনি যদি কল কনভার্সন করেন, দেখবেন আমার মিনিটে কয়েকটা কল আসতেছে, কিন্তু আপনি কোনটা রিসিভ করতে পারতেছেন না, ঠিক আছে? তো ওই জায়গা থেকে একটু ঝামেলার বিষয় এটা। ওয়েবসাইটেও আপনি নিতে পারেন, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে ওই জায়গাতে অটোমেটিক যাবে। অ্যাপ দিয়ে দিলে অ্যাপের যে লিঙ্ক আছে অ্যাপ লিঙ্ক দিয়ে দিবেন, অ্যাপের চলে যাবে। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটা? মেসেজিং অ্যাপ আর ফেসবুক পেজ। বুঝতে পারছেন? কারণ আপনি যারা যে পেজটা খুলছেন ওই পেজের ভিতরে দেখবেন আসবে যে ভাই আমার পেজের ভিতরে লাইক লাগবে, $1 স্পেন্ড করবে, এত লাইক লাগবে, ঠিক আছে? তখন আপনি পেজ লাইক খাবেন কোন দিকে? বুস্ট করে তো আর পেজ লাইক বাড়ানো যাবে না। তো এই জায়গা থেকে আপনার পেজ লাইক বাড়াইতে হবে। বুঝতে পারছেন? আসেন এরপরে পারফরম্যান্স গোল। পারফরম্যান্স গোলটা কি? আপনার এদিকে তো আমরা কোনো সেলস চালাইতেছি না। যখন আমরা সেলস চালাবো তখন এদিকে আমার পারফরম্যান্স গোল দেখাইবো যে বিষয়টা কি, আমি কি চাইতেছি, আমি কি বেশি ইমপ্রেশন চাইতেছি নাকি আমি কনভার্সন বেশি চাইতেছি। যদি আমি মোর ইমপ্রেশন ক্লিক করি তাহলে আপনার কনভার্সন দিবে না। যদি আপনি মোর মানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন ক্লিক করেন, তাহলে আপনার কনভার্সনটা বেশি হবে, মানে মেসেজ বেশি হবে। মেসেজ যত বেশি হবে, যত বেশি আপনি ক্লায়েন্টের সুন্দর করে হ্যান্ডেল করতে পারবেন, তত বেশি আপনার সেলস হবে। এটা বুঝতে পারছি? এই জিনিসটা হচ্ছে আপনি কি চান, আপনি যে এই যে উদ্দেশ্যটা দিচ্ছেন, এই উদ্দেশ্যটা আসলে কি,
এই জিনিসটা সে জানতে চাইতেছে। আমরা যে কি দিছি মেসেজিং অ্যাপ যেহেতু দিছি এটা অটোমেটিক নিয়ে নিছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, মানে ও মানে যত বেশি কনভার্সন করা সম্ভব ওইটাই সে এদিকে কাজ করবে। কস্ট পার রেজাল্ট কি, এদিকের কথাটা থেকে বুঝতেছেন যে আপনার প্রতিটা গোলের জন্য আপনি কত টাকা খরচ করতে চান। এখন এই বিষয়টা হচ্ছে আপনি ইনিশিয়ালি এই জিনিসটা কোনো সময় করতে পারবেন না। যেমন এই পেজটা নতুন, ঠিক আছে, এই পেজটার ভিতরে আমি জানি না যে এটা কি অবস্থায় আছে, এটার একটা সেল আনতে আমার কত ডলার খরচ হয় বা কত সেন্ট খরচ হয় এটা আমি জানি না, এভারেজেও আমি জানি না। তো যতক্ষণ না আমি আমার বিজনেস সম্পর্কে জানবো যে আমার একটা প্রোডাক্ট সেল করতে কত টাকা লাগে, কাস্টমার অ্যাকুইজিশন রেট কত, এটারে বলা হয় কাস্টমার অ্যাকুইজিশন রেট। এটা বুঝতে পারছেন, মানে একটা কাস্টমার আনতে আপনার কত টাকা খরচ হয়, এই যে রেটটা আছে এটাই হচ্ছে আপনার কস্ট পার রেজাল্ট গোল। ঠিক আছে, এই কস্ট পার রেজাল্ট গোল যে বিষয়টা এটা হচ্ছে আপনার কাস্টমার অ্যাকুইজিশন মার্কেটিং এর ভাষায় বলা হয়। কাস্টমার অ্যাকুইজিশন যত রেট আছে ওইটা যদি আপনি ডিসাইড করতে পারেন যে আমার আনতে ধরেন $2 লাগে, আপনি এদিকে $2 লিখতে পারেন। আপনি ফেসবুকে বলতেছেন আমি সর্বোচ্চ একটা সেলের জন্য তোমার $2 দিতে পারি। এখন আপনি মনে করেন আপনি জানেন না, আপনি বিজনেস সম্পর্কে এত কিছু জানেন না, আপনার বিজনেসে কাস্টমার অ্যাকুইজিশন রেট করতে আপনি জানেন না, আপনি মন মতো বয় দিন $2, কিন্তু আপনার ওইদিকে লাগতেছে $2.50, তখন কিন্তু ফেসবুক আপনারে সেল দিতে পারবেন। এই কারণে ইনিশিয়ালি আপনার এই জায়গাতে কোনো কিছু করার দরকার নেই। বুঝতে পারছেন, যখন আপনি বিজনেস সম্পর্কে জানবেন যে আমার কাস্টমার অ্যাকুইজিশন রেট কত বা পার গোল আমার কত কষ্ট পড়ে, ওই জিনিস যদি জানেন সেক্ষেত্রে আপনি এই জায়গাতে বসাবেন, আর যদি না জানেন বসানোর কোনো দরকার নেই, কাজ ফেসবুক নিজের মতো করে নেবে। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, আসেন বাজেট এন্ড স্কেজুল। বাজেট এন্ড স্কেজুলিং কি, মানে এদিকে হচ্ছে আপনি কত ডলার, আমরা বলি না যে $10 এত দিনের জন্য, এই $10 এত দিনের জন্য এই জিনিসটা আমরা বলি $10 হচ্ছে আমার বাজেট, এত দিন 5 দিন 10 দিন, এটা হচ্ছে আমার টাইম রেট বা আমার টাইম ডিউরেশন, এড টাইম ডিউরেশন। তো এড টাইম ডিউরেশন আমি চাইলে এটা স্কেজুলও করতে পারি, মানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। তো এই বিষয়টা কিভাবে কাজ করে, আমার জাস্ট এই জায়গাতে আসবেন, আইসা আপনার যে টাইম থেকে অ্যাড চালাতে শুরু করবেন ওই টাইমটা সিলেক্ট করবেন, টাইম সিলেক্ট করে ডেটটা যদি ডেট সিলেক্ট করবেন, এরপর টাইম যেটা আছে টাইম যদি আপনার মনে হয় যে টাইম বাড়ানো কমানো দরকার আছে, স্কেজুলিং করতে চান আপনি স্কেজুলিং করতে পারেন। যেমন গতকালকে আমি একটা অ্যাড চালাইছি, ওইটার স্কেজুলিং করছি সকাল 8টা থেকে, মানে ওই অ্যাডটা সকাল 8টা থেকে রান হয়েছে, মানে আমি কিন্তু অ্যাডটা চালাইছি রাত্রে 2টার দিকে, অ্যাডটা সেট আপ করছি রাত্রে 2টার দিকে, কিন্তু অ্যাডটা শুরু হয়েছে কটা থেকে, সকাল 8টা থেকে। এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টা কি করছে, 6 ঘন্টার ভিতরে তার যে আপনার রিভিউ ছিল, প্রিপেয়ারিং মোড ছিল, লার্নিং মোড ছিল, সবকিছু শেষ করছে 8টা থেকে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন, কারণ এখন আমরা যতবারই অ্যাড চালাই তখনই দেখি যে এটা লার্নিং মোডে যায়, প্রিপেয়ারিং মোডে যায়, অনেক কিছু করে। এত কিছু যেহেতু করতেছে আমরা কি করছি, অনেক লম্বা একটা ডিউরেশন দিয়ে দিছি, তুমি এই ডিউরেশনের ভিতরে যা করার, এরপরে 8টা থেকে এটা অটোমেটিক অ্যাড হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? তো আপনার যে এই জিনিসটা করতে হবে এমন কোনো কিছু না, আপনি চাইলে ইনস্ট্যান্ট অ্যাড চালিয়ে দিতে পারেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, হয়তো লার্নিং মোড প্রিপেয়ারিং মোডে যাবে আর কি। এরপরে ধরেন আপনার এন্ড ডেট কি, আপনার অ্যাড ডেটটা কবে শেষ হবে, ধরেন আপনার কাস্টমার যিনি আছে উনি বলছে 10 দিনের জন্য অ্যাড চালাইতে, তো আজকে কত তারিখ, 14 তারিখ, 10 দিন কত হয়, 24 তারিখ, 24 তারিখ দিয়ে দেন, 24 তারিখ এন্ড ডেট কয়টা দিয়ে শেষ করতে চান এই অ্যাডটা, ওই টাইমটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন, টাইমটা দিয়ে দিবেন, কাহিনী শেষ, আর কোনো কিছু নাই। এরপরে দেখেন স্কেজুলিং আপনি এদিক থেকে চাইলে আপনার যে ক্যাম্পেইনটা আছে ওই ক্যাম্পেইনটারে আপনি খুব সুন্দর করে স্কেজুলিং করতে পারেন। এখন আপনি জানেন যে আপনার ক্লায়েন্ট যারা আছে ওই ক্লায়েন্টরা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় থাকে। তো আপনি এই জিনিসটাকে কিভাবে কাজ করতে পারেন, আপনি এটারে করে দেবেন কি, ধরেন যদি আপনার লাইফ টাইম বাজেট থাকে, এটা কিন্তু আমি গত ক্লাসেও বলছি, যদি আপনার লাইফ টাইম বাজেট থাকে তাহলে আপনি স্কেজুলিং করতে পারবেন, আর যদি আপনার লাইফ টাইম বাজেট না থাকে সেক্ষেত্রে আপনি স্কেজুলিং করতে পারবেন না। মানে ডেইলি বাজেট দিয়ে যদি আপনি চালান তাহলে আপনি স্কেজুলিং করতে পারবেন না, ডেইলি বাজেট 24 ঘন্টা অ্যাড চলবে। বুঝতে পারছেন, যতক্ষণ পর্যন্ত আপনার ডিউরেশন আছে 24 ঘন্টা অ্যাড চলবে। আর যদি আপনি লাইফ টাইম করেন, যে আপনি আগামী 30 দিনের জন্য অ্যাড চালাইতেছেন, ঠিক আছে, 30 দিনের জন্য $30 দিচ্ছেন, আপনি দেওয়ার পরে বলতেছেন যে আমার ক্লায়েন্ট সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ফেসবুকে থাকে, 10টা থেকে 12টা পর্যন্ত ফেসবুকে থাকে, ওই টাইমের ভিতরে অ্যাড দেখান, তখন ওই টাইমের ভিতরে অ্যাড দেখাবে যদি এটা আপনার লাইফ টাইম বাজেট হয়। আর যদি এটা ডেলি বাজেট হয় ওইটাতে করা সম্ভব না। বিষয় বুঝতে পারছি। আর এই জিনিসটা আপনাদের কই করতে হয়, এদিক থেকে আপনি লাইফ টাইম বাজেট সেট করবেন, দেখেন অ্যাড স্কেজুলিং, এডিটে ক্লিক করবেন, এদিক থেকে আপনি স্কেজুলিং অন করেন, অন করে আপনার যে টাইমে আপনার করা দরকার আপনি ওই টাইমগুলো সিলেক্ট করে দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? এটা করতে যাচ্ছে না, এই দেখেন এই ডলার কি বাংলাদেশে কেউ করবো মনে হয় লাইফ টাইমে?
তো ওইরকম করে আমাদের এই জিনিসটাও তেমন একটা দরকার হয় না, জাস্ট বিষয়টা জানার দরকার ছিল, আমি থিওরিটা আপনারা বুঝাই দিছি। থিওরিটা বুঝতে পারছেন? এবার আসেন টার্গেটিং। আসেন আগে অডিয়েন্স কন্ট্রোলের বিষয়টা কি, আমরা যে বলে টার্গেটিং করা, ফেসবুকে টার্গেটিং করা, অডিয়েন্স টার্গেট, এই অডিয়েন্স টার্গেটিংটা আমরা করি অডিয়েন্স কন্ট্রোল থেকে। অডিয়েন্স কন্ট্রোল থেকে আমরা কিভাবে কাজ করি এই জিনিসটা দেখেন, লোকেশনের উপরে, এই যে লোকেশনের উপর আমি কার্সারটা রাখছি, এদিকে এডিট অপশন আসছে, এদিকে ক্লিক করেন, এদিকে ক্লিক করলে আমারে বলতেছে যে আমার লোকেশনটা কোন জায়গায় দিব, কারণ আপনারা কোন দিকে অ্যাড দেখাতে চান, আপনি যেদিকে অ্যাড দেখাতে চান আপনি ওই দিকের নামটা জাস্ট লিখে দিবেন। ধরেন আমি ঢাকাতে অ্যাড দেখাবো, ঢাকা আনবুল লিখছি। ধরেন আমি প্রাইমারিলি আমি ঢাকাতে অ্যাড দেখাবো, পুরো ঢাকাতে অ্যাড দেখাবো, ঠিক আছে? এই জিনিস নিয়ে কোনো ঝামেলা আছে যে পুরো ঢাকাতে অ্যাড দেখাবো এই জিনিস নিয়ে? এখন আপনার ক্লায়েন্ট বললো যে আপনি ঢাকাতে অ্যাড দেখাবেন, ঠিক আছে, কিন্তু ঢাকার অমুক জায়গাটা বাদ দিয়ে দিতে হবে। এখন ধরেন কোন জায়গা বাদ দেওয়া যায়, কারণ এই যে দেখেন ইনক্লুড লেখা আছে না এই জায়গাতে, দেখতেছেন ইনক্লুড লেখা আছে এদিকে, এদিকে যদি ক্লিক করেন দেখবেন অ্যাড এক্সক্লুড লেখা আছে, এক্সক্লুশন। এই এক্সক্লুশনে যখন ক্লিক করবেন, ধরেন আপনি লিখলেন যে হাতের ঝিল, হাতের ঝিল মান বলেছে মনে হয়। ধরেন গুলশান, প্রিমিয়াম ক্লাস বাদ দিয়ে দিতেছি, ধরেন গুলশান দিয়ে আমি বাদ দিয়ে দিতেছি, আমি ঢাকা, পুরো ঢাকায় অ্যাড দেখাবো, ঢাকা 25 কিলোমিটার অ্যাড দেখাবো। ধরেন এমন বললো যে 25 কিলোমিটার না দেখে আপনি 40 কিলোমিটার দেখেন, তখন আপনি কি করবেন, এদিক থেকেও বাড়াইতে পারেন, আবার এদিক থেকে আপনি জাস্ট লেখাও দিতে পারেন যে কত কি করতে চাইতেছেন। ধরেন 40 কিলোমিটার করবেন, 40 কিলোমিটার, এদিক থেকে জাস্ট এটা বাড়াইয়া 40 কিলোমিটার করে দেন। এটা বুঝতে পারছি, এটা জাস্ট এটা আমরা কি বলি, এটা বলি আমরা রেডিয়াস। কি বলি এটা? রেডিয়াস। আর ক্লায়েন্ট যদি আপনারা বলে যে আপনার রেডিয়াস হচ্ছে 40 কিলোমিটার, তাহলে বুঝে নিতে হবে যে ঢাকা থেকে, ঢাকা সেন্টার করে আমার আশেপাশে 40 কিলোমিটার। এটা বুঝতে পারছি রেডিয়াসের বিষয়টা। এখন এদিকে কি করলাম আমরা, গুলশানরা আমরা এক্সক্লুড করে দিলাম। ইনক্লুড করছি কাকে? ঢাকাকে, মানে পুরো ঢাকা, ঢাকা 40 কিলোমিটার আমি ইনক্লুড করছি, আর ওই 40 কিলোমিটার থেকে গুলশানের 1 কিলোমিটার এক্সক্লুড করে দিয়েছি। কারণ আপনারা বলছেন ঢাকা ফুল গুলশানের ধরেন 12 কিলোমিটার এক্সক্লুড করে দিতে, তো আপনি কি করবেন, এদিকে 12 কিলোমিটার এক্সক্লুড করে দিবেন। এই পুরা ঢাকা থেকে আপনার এই এরিয়াটা বাদ পড়ে গেল, মানে এই জায়গাতে আপনার অ্যাড দেখাবেন। ভিডিওটা বুঝতে পারছি। এদিকে যদি মনে করেন যে আরো কিছু এরিয়া অ্যাড করে, আপনি ওই ঢাকার ভিতরে আরো কিছু এরিয়া অ্যাড করে দিতে পারেন, ইনক্লুড এক্সক্লুড, ইনক্লুড এক্সক্লুড, বিষয়টা বুঝতে পারছেন? এখন ধরেন ক্লায়েন্ট বললো যে আমার ঢাকা পুরোটা দেখানোর দরকার নেই, আপনি গুলশানে দেখান, গুলশানের অমুক রোড দেখাবেন না। যদি ওইরকম রোড যদি এদিকে দেওয়া থাকে তাহলে আপনি এটা বাইর করে নিতে পারেন, আর যদি না বাইর করা থাকে তখন কি করবেন, তখন সুন্দর করে এরকম জুম করবেন, জুম করে ধরেন গুলশান কই, মাইন্ড করে কেন, ধরেন এই যে রোডটা আছে, এই রোডটা আপনি চাইতেছেন না দেখাইতে, তখন কি করবেন, এই ড্রপ পিনটা নেবেন, ড্রপ পিনটা নিয়ে জাস্ট এই জায়গাতে ফালাই দিবেন। দেখেন ওই রোডটা এক্সক্লুশনে চলে গেছে, বুঝতে পারছেন? মানে ওই রোডের ভিতরে আমার কোনো অ্যাড দেখবেন। ভিডিও মজার না? আপনি যদি চান যে ওই বিল্ডিং এর কেউ দেখবো না আমার অ্যাড, আপনি ওইটাও পারবেন, ওই বিল্ডিং এর কেউ অ্যাড দেখবো না, আপনি চাইছেন ওই বিল্ডিং এর সবাই অ্যাড দেখুক, কি করবেন, ইনক্লুড করবেন, ওই বিল্ডিংটারে পয়েন্ট করবেন, পয়েন্ট করে ওইদিকে অ্যাড দেখাবেন। বুঝতে পারছেন? এই যে আমরা বলি যারে অ্যাড দেখানো দরকার তারে আমি অ্যাড দেখাবো। কেমনে দেখাবো? একটা তো হচ্ছে আমার টেকনিক্যাল পার্ট, আর এটা হচ্ছে আমার নন টেকনিক্যাল পার্ট, এটা সবাই পারবো। ইনক্লুড করে দিবেন, ইনক্লুড করে যে জায়গাতে অ্যাড দেখাতে চান ওই জায়গাতে পিন করে দিবেন, ওই জায়গাতে আপনার অ্যাড দেখাবো। এটা বুঝতে পারছেন? বাহ। এবার ধরেন আপনি এদিক থেকে ইনক্লুড এক্সক্লুডের বিষয়টা বুঝতে পারছেন না? আরেকবার দেখাবো, একজন আরেকজনের চেহারার দিকে থাকবে, আপনার একটা নিজের এখন বুঝেন নাই? আচ্ছা সব কাটি।
এখন ধরেন আপনারা বললো যে কুমিল্লা এরিয়ার ভিতরে অ্যাড দেখাইতে, আপনারা বলছে পুরো কুমিল্লা 40 কিলোমিটার রেডিয়াসে অ্যাড দেখাইতে, তখন আপনি কি করবেন? কুমিল্লা লিখবেন, কুমিল্লা সবসময় ও দিয়া লিখবেন অ্যাডস ম্যানেজার, কুমিল্লা ইউ দিয়ে অ্যাডস ম্যানেজার আসে না। কারণ কুমিল্লা চিটাগাং ডিভিশন বাংলাদেশ, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে আমাদের যে পূবালী চত্বরটা আছে এই পূবালী চত্বরের ভিতরে এটা টার্গেট হবে। ধরেন এটা জুম করলাম, এখন ধরেন এই কুমিল্লার যে ময়নামতির যে রোডটা আছে, আপনি দেখছেন ময়নামতি বা রেস কোর্সের যে রোডটা আছে, এই রোডটাতে আপনি অ্যাড দেখাবেন না। আমার কথা বুঝতেছেন? ধরেন এই যে রেস কোর্সের যে রাস্তাটা আছে, আপনি এই রাস্তাটার ভিতরে অ্যাড দেখাবেন না। তখন কি করবেন? ড্রপ ইন করবেন, ড্রপ ইন করার আগে এদিকে এক্সক্লুশনটা অন করবেন, অ্যাড এক্সক্লুশন অন করবেন। অ্যাড এক্সক্লুশন দেন, আমি যখন টার্গেট করছি তখন গ্রিন সাইন ছিল, আর যখন এক্সক্লুশন করছি তখন রেড সাইন আছে, মানে কি বাদ দিয়ে দিতেছি। আমি ওই জায়গা থেকে, আমি যে জায়গাটা টার্গেট করছি ওই জায়গা থেকে একটা রাস্তা আমি বাদ দিয়ে দিতেছি। এটা হইতে পারে একটা বিল্ডিং বাদ দিয়ে দিতেছি, এটা হইতে পারে একটা এরিয়া বাদ দিয়ে দিতেছি। কিছুক্ষণ আগে কি করছি, ঢাকা থেকে আমি গুলশান বাদ দিয়ে দিছি, আবার গুলশানের ভিতর থেকে আমি বনানী একটা রাস্তা বাদ দিয়ে দিছি। বুঝতে পারছেন? তো ওইরকম করে আপনি ধরেন এই জায়গাতে বাদ দিয়ে দিবেন, তখন কি করবেন, এই যে ড্রপ পিনটা আছে না, এই ড্রপ পিনে ক্লিক করবেন। ড্রপ পিনে ক্লিক করে জাস্ট এই রোডের উপরে ক্লিক করবেন। এই রোডের উপরে ক্লিক করলে অটোমেটিক এই রোড গুগল ম্যাপের ভিতরে এই রোডটা যে নামে দেওয়া আছে ওই রোডের ওই নামটা নিয়ে নেবে। এটা কিন্তু রোডের নাম, এটা এদিকে কোনো নাম দেওয়া নাই, এই কারণে গুগল যেই ইনফরমেশন দিয়ে, মানে অ্যালটিটিউড, এটা অ্যালটিটিউড বলে, যে অ্যালটিটিউডে সেভ করছে ওই অ্যালটিটিউডটা এই জায়গায় চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন, আবার দেখাবো। এটা হচ্ছে আপনি ডিপেন্ড করবেন, এই যে এদিকে ড্রপ অ্যালটিটিউডটা লেখা আছে না, এদিকে অ্যালটিটিউডের পাশে আপনার কিলোমিটার লেখা আছে, আপনি যদি চান যে 40 কিলোমিটার দেন, 50 কিলোমিটার দেন, 10 কিলোমিটার দেন, 1 কিলোমিটার দেন, সার্কেল আকারে, সব সার্কেল আকারে। এটা রেডিয়াস, তো একটা রেডিয়াসের ভিতরে থাকবে আপনার। ফেসবুক সবসময় রেডিয়াসে দেখে, ফেসবুক না যে কোনো অ্যাড আপনার রেডিয়াসে দেখে। ধরেন আপনি এই জায়গাতে টার্গেট করছেন, এই জায়গাতে পিন করছেন, এই পিনের চারপাশে রেডিয়াস। বুঝতে পারছেন? এই জায়গাটা বুঝতে পারছেন কোনো সমস্যা আছে লোকেশন নিয়ে? দেখেন লোকেশনে আরেকটা বিষয় আছে, আপনি দেখতেছেন যে আপনার ক্লায়েন্ট দিছে যে অনেকগুলো লোকেশন দিয়ে দিছে আপনাকে, মানে যেটা আমরা বাল্ক লোকেশন বলি, এরকম বাল্ক লোকেশন দিয়ে দিছে, লোকেশন দিয়ে বলছে যে তুমি এগুলো টার্গেট করে দাও। তখন আপনি কি করবেন, ওই বাল্ক লোকেশন ক্লিক করছি আমি, দেখছেন খেয়াল করছেন, অ্যাড লোকেশন ইন বাল্ক, এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করে সিলেক্ট করেন যে আপনার এটা কি দিছে, আপনাকে কান্ট্রি দিছে, রিজিয়ন দিছে, পোস্টাল কোড দিছে, না সামথিং কিছু দিছে। ধরেন আমার দিছে সিটি, ধরেন সিটি নিলাম, এবার সিটি রেডিয়াস কত হবে এটা আপনার সিলেক্ট করতে বলছে। ধরেন সিটের প্রতি এটা হচ্ছে 30 কিলোমিটার করে টার্গেট করবে, কারণ সিটি আপনার, আপনার যে দেশের সিটি হয়েছে, মানে যেই দেশের ক্লায়েন্ট ওই দেশের যে সিটিগুলো দিতেছে ওই সিটিগুলো সুন্দর করে এদিকে বসাই দিবে। আমার কথা বুঝতে পারছেন? জাস্ট এদিকে বসাই দিবেন, আর কোনো কিছু করার দরকার নেই। ওইটা কপি করবেন, কপি করে এনে জায়গাতে বসাই দিবেন, বসাই দিলে অটোমেটিক ফেসবুক এগুলোতে নিয়ে নেবে। এবার যদি ধরেন আমি এদিকে কি টার্গেট করছিলাম, কুমিল্লা টার্গেট করছি, এদিকে সিটি দিয়ে রাখছি, আচ্ছা ঠিক আছে, তারপরও করি। ধরেন ঢাকা, ঢাকা, খুলনা, বারিশাল, ওই দেওয়া যায়, দরকার নেই। ধরেন ম্যাচ লোকেশনে দিলাম, আমার এই লোকেশন গুলো ম্যাচ হইতেছে কিনা দেখেন। দেখেন ঢাকা কই নিছে, ঢাকা নিছে বিহার ইন্ডিয়া, এটা বাদ। এটা কই নিছে, আমার লোকেশন কয়টা পাইছে আগে এটা দেখেন। লোকেশন আমার ম্যাচ হয়েছে কয়টা, 28টা, আমি লোকেশন দিছি কয়টা, তিনটা। তিনটা লোকেশনের ভিতরে 28টা লোকেশন সে ম্যাচ করতে পারছে, মানে গুগলের মানে ফেসবুকের লিস্টের ভিতরে রিজিয়ন অনুযায়ী, সিটি অনুযায়ী যতগুলো লোকেশন আছে সে সবগুলো ট্র্যাক করতে পারছে। এখন আপনার, আপনি ডিসাইড করবেন যে আপনি কোন কোন গুলো নেবেন ঢাকার ভিতরে। নেত্রকোনা নেওয়ার দরকার আছে, দরকার নেই। আপনার যদি ক্লায়েন্টের যদি নেত্রকোনা দিয়া থাকতো তাহলে আপনি নেত্রকোনা নিতেন, যদি নেত্রকোনা না দেয় দরকার, দেওয়ার দরকার নেই। মানিকগঞ্জ দরকার নেই, টঙ্গী নেন, সমস্যা নেই। কি
বাগড়া ঢাকা ডিভিশন মনে করেন নেন, সমস্যা নাই। যেগুলো আপনার নেওয়া দরকার আছে এগুলো নিবেন। খুলনা দিছি, খুলনার যে আশেপাশে যা আছে, এই যে পাইকগাছা, যশোর, কি খালিশপুর, যতগুলো এরিয়া আছে সবগুলো এরিয়া দিয়ে দেখাচ্ছে। এখন যদি মনে করেন ক্লায়েন্ট আপনার অনেকগুলো বাল্ক লোকেশন দিছে, মানে বিভিন্ন সিটির বিভিন্ন জায়গা দিছে, আপনি কি বৈশা বৈশা লেখার দরকার আছে? আপনি যে জায়গা দিছে ওইগুলোর নাম লেখেন, যেমন আমি খুলনা লেখছি, ঢাকা লেখছি, বরিশাল লেখছি। আর ঢাকা, খুলনা, বরিশালের যে জায়গাগুলো আছে ফেসবুকের লিস্টের ভিতরে যতগুলো আছে আমার সবগুলো দেখাই দিছে। আর যে জায়গাগুলো দরকার আছে ওইগুলো আমি কেটে দিই, যেগুলো আমার দরকার নেই এগুলো আমি রেখে দিই। এটা বুঝাতে পারছি? রাইখে জাস্ট কি করবেন, অ্যাড 26 লোকেশন ক্লিক করেন, দেখবেন আপনার সব টার্গেট, আচ্ছা এটা এক্সক্লুশনে ছিল, সব এক্সক্লুশন হয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছে, এক্সক্লুড হয়ে গেছে। আপনি যদি ইনক্লুড দিয়ে দিতেন তাহলে সব টার্গেট হতো। এটা বুঝতে পারছি? বুঝতে অসুবিধা হইলে বলেন। বুঝছেন? কোনো ঝামেলা আছে এটাতে? এক্সক্লুশন ইনক্লুশনে আপনি বুঝছেন? শিওর কি? আচ্ছা, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। অ্যাডভান্স প্লাস অডিয়েন্স জিনিসটা কি? এটা হচ্ছে আপনার ফেসবুকের একটা এআই, ঠিক আছে? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে তো সবাই ধারণা আছে নাকি? চ্যাট জিপিটি সম্পর্কে তো সবাই ধারণা আছে নি? তাইলে চলবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করতেছে এই জায়গার ক্ষেত্রে, এই যে সেকশনটা দেখছেন এই সেকশনের ক্ষেত্রে কি করতেছে সে, এই জায়গার সেকশনের ক্ষেত্রে আপনি যে ডিজাইনটা দিবেন, আপনার যে ক্যাপশনগুলো লিখবেন, বা আপনার যে পেজটা আছে ওই পেজটা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করে, বা আপনার যে পোস্টটা আছে ওই পোস্টটা যার জন্য টার্গেট করে আপনি বানাইছেন, ওই ধরনের মানুষকে সে খুঁজে বাইর করবে। আপনার কোনো কিছু টার্গেট করার দরকার নাই। এদিকে এদিকে যা করবেন আপনি সাজেশন দিবেন। তো ওই যে আপনি যে ডিজাইনটা করছেন বা ক্যাপশনটা লিখছেন, ওই ক্যাপশন ডিজাইন সে রিড করবে, রিড করে ফেসবুকে ওই ক্যাপশন বা ডিজাইন পছন্দ করে, বা ওই রিলেটেড কন্টেন্ট কেউ সার্চ করছে, বা ওই রিলেটেড কন্টেন্টে কেউ ইন্টারেস্ট আছে, বা ওই ধরনের প্রোডাক্ট কিনতে কারোর বিহেভিয়ার আছে, ওইরকম মানুষকে বের করে তারে অ্যাড দেখাবে। এই অ্যাডভান্স প্লাস অডিয়েন্সের কাজ। বুঝতে পারছেন? মানে আপনার কোনো কিছু করার দরকার নেই। এই জায়গাতে যা করবে ফেসবুক করবে। বুঝতে পারছেন? আপনার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা নিবে, আপনার যে ক্যাপশনটা আছে ওই ক্যাপশনটা রিড করবে, রিড করার পরে যারা দেখানো দরকার তারাই দেখাবে। বুঝতে পারছি? না বুঝতে পারলে কোন আরেকটু বলবো। এই অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, ফেসবুকের যত জায়গায় দেখবেন অ্যাডভান্স প্লাস লেখা আছে ওইদিকে বুঝে নেবেন যে ওইদিকে এআই রিলেটেড কোনো কিছু আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুঝতে পারছেন? এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডভান্স প্লাস অডিয়েন্সের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে, অ্যাডভান্স প্লাস অডিয়েন্সের ক্ষেত্রে আমরা যদি এই যে অডিয়েন্স সাজেশনের অপশনাল এই যে জিনিসটাতে ক্লিক করি, তখন দেখবেন যে অনেকগুলো জিনিস ওপেন হইতেছে। দেখেন আগে যে জিনিসগুলো ওপেন হতো এখনো সেম জিনিস ওপেন হইতেছে, কিন্তু এখন আরেকটু মডিফাইড ওয়েতে ওপেন হইতেছে। এখন এর বিষয়টা কি, এদিকে বলতেছে যে ওনাদের টেকনোলজিটা আছে এটা অটোমেটিক আপনার অডিয়েন্সের ফাইন্ড করবে, অটোমেটিক্যালি অডিয়েন্স ফাইন্ড করবে। এদিকে লেখা আছে যে আওয়ার অ্যাড টেকনোলজি অটোমেটিক্যালি ফাইন্ড ইউর অডিয়েন্স। এতক্ষণ যে আমি বাংলায় বলছিলাম, আমি কি নিজের কথা বলছি না ফেসবুকের কথা বলছিলাম? আমি তো এই জিনিসগুলো আগে পড়েই রাখছিলাম, পড়ে আমি জাস্ট সামনে বাংলায় অনুবাদ করতেছি, তাই তো? তো আপনি যখন দেখবেন যে কোনো কিছু বুঝতেছেন না তখন সুন্দর করে নিচের এই লেখাগুলো পড়বেন যে তারা আসলে কি বলতেছে, এই জিনিসটার কাজ কি। ঠিক আছে? তো এদিকে তারা কি বলতেছে আসলে, এদিকে তারা আসলে বলতেছে যে আপনার যে অডিয়েন্সটা আছে, আপনি যে অ্যাডটা চালাইছেন এটার জন্য যে পারফেক্ট পটেনশিয়াল অডিয়েন্সটা আছে তারা নিজেরা বের করবে, নিজেরা বের করে ওই জায়গা থেকে আপনার কনভার্সনটা বাড়ায় নিয়ে আসার চেষ্টা করবে ফেসবুক। আর যদি আপনি এটা ইউজ না করেন, আপনি যদি আগের যে মডেলটা আছে মানে এআই ছাড়া যে মডেলটা আছে ম্যানুয়াল যেটা আমরা বলি, ওই ম্যানুয়ালটা যদি আপনি ইউজ করেন অরিজিনাল, এই যে এদিকে দেখেন আরেকটা অপশন আছে নিচে দেখেন একটা হাইপার লিঙ্ক করা আছে, এই লিঙ্কটা যদি ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করে আপনি নিজের মতো করে টার্গেটিং করছেন, নিজের মতো করে ডেমোগ্রাফি সেট আপ করছেন, নিজের মতো করে ইন্টারেস্ট দিচ্ছেন, সবকিছু নিজের মতো করে করছেন। এটা করলে কি হবে, ফেসবুক বলতেছে যে যদি আপনি আমার এআই ইউজ না করেন, মানে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স যদি ইউজ না করে আপনি অরিজিনাল মোডে যায় কাজ করেন, সেক্ষেত্রে আপনার 33% কস্ট বেড়ে যাবে। বুঝতে পারছেন? এই জিনিসটা মাথা ঢুকাইলাম, কিছু ঢুকানো না ঢুকান একটু ঢুকাই, জীবনে নাহলে বহুত বিপদে পড়বেন এই কাজের কারণে। আপনার ধরেন $1 অ্যাড চালাইছেন, আপনি $1 অ্যাড যদি এই অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন দিয়ে $1 অ্যাড চালান তাহলে আপনার $1 কাটবে, সাথে ব্যাটটা কাটবে। আর যদি আপনি অরিজিনাল মোডে যান, অরিজিনাল অডিয়েন্স সেটআপে যান, এদিকে গেলে আপনার $1 তো কাটবো, সাথে আরো 33 সেন্ট বেশি কাটবে, কারণ আপনি অরিজিনাল মোড ইউজ করছেন।
তারপরে আপনার ব্যাট কাটবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে সুবিধা কোনটা? অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে আরেকটা সুবিধা আছে, আপনার এদিকে কোনো টার্গেটিং করার দরকার হয় না। বুঝতে পারছেন? কারণ তারা বলতেছে তারা অটোমেটিক্যালি আপনার অডিয়েন্স খুঁজে বের করবে, তাহলে এদিকে আপনার টার্গেটিং এর কোনো পেইন নাই। আর আপনি যদি অরিজিনাল যে ইয়াটা আছে, অরিজিনাল অডিয়েন্স সেকশন যেটা আছে ওইদিকে যান, ওইদিকে আপনার মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে, কাস্টমার বিহেভিয়ার বুঝতে হবে, কাস্টমার সাইকোলজি বুঝতে হবে, কাস্টমার কোনটা চায়, কি ধরনের জিনিস পছন্দ করে, ওই জিনিসগুলো রিসার্চ করে এরপরে আপনার এদিকে এসে অরিজিনাল মোডে টার্গেটিং করতে হবে। এটা বুঝতে পারছেন? আর ওই জায়গাতে আমি যদি অ্যাডভান্স প্লাস অডিয়েন্স ইউজ করি, আমার থেকে বাংলাদেশের যত বড় বড় মার্কেটার আছে বা পৃথিবীর যত বড় বড় মার্কেটার আছে তার থেকেও বড় স্মার্ট মার্কেটার ফেসবুকের এআই। সে জানে যে কার কাছে কি লাগবে, কারণ তার কাছে সব ধরনের ডাটা আছে, সব ধরনের ইনফরমেশন তার কাছে আছে। সে জাস্ট এটা অ্যানালাইসিস করবে, আপনার অ্যাড যারা দেখানো দরকার তারা অ্যাড দেখায় দিবে। তো আপনারা কোনটা ইউজ করবেন বেশি? অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে আমরা যে কাজ করি অরিজিনাল মোডে আমরা সেম কাজই করি, কিন্তু বিষয় হচ্ছে অরিজিনাল মোডে গেলে আমার রিস্কটা বেশি থাকে, আর অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে যদি আমি কাজ করি রিস্কটা কম থাকে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা যে অডিয়েন্স, এই অ্যাডভান্স প্লাস অডিয়েন্স আমরা যে জিনিসগুলো করি, এইখানে আমরা যে জিনিসগুলো সেট আপ করবো এখন এগুলো সব হচ্ছে আমাদের সাজেশন, আমরা ফেসবুকের সাজেশন দেব। আর যদি অরিজিনাল মোডে আমরা কিছু করি ওইটা আমরা টার্গেটিং। আমার কথা বুঝতেছেন? একটা হচ্ছে সাজেশন দেওয়া আর হচ্ছে টার্গেটিং করা, দুটোর ডিফারেন্স আছে। কিন্তু আমি এই জায়গাতে এই মোডে যে কাজটা করবো এটা আমি সাজেশন দিব যে ভাই তুমি এই জিনিসটা দেখাইতে পারো, আর ওই যে আমি যদি অরিজিনাল মোডে যাই টার্গেট করছি মানে তুমি ওটা দেখাও। দুটোর ভিতরে ডিফারেন্স আছে, একটা হচ্ছে আদেশ করা আর একটা হচ্ছে আমি জাস্ট আপনার বিনয়ের সাথে বললাম যে আপনি এই জিনিসটা করতে পারেন, দেখেন এই জিনিসটা করতে পারেন কিনা, যদি পারেন তাহলে করেন, না পারলে দরকার নেই। অ্যাডভান্স প্লাস অডিয়েন্সের কাজটাই এভাবে হয়। ধরেন আমি এদিকে লিখে দিলাম কি, ধরেন এঙ্গেজ শপার লিখলাম, ধরেন এঙ্গেজ শপার লিখে দিলাম, ঠিক আছে? এখন এঙ্গেজ শপার যে আমি লিখলাম, নেয় নাই কেন? এঙ্গেজ শপার লিখলাম, ধরেন এদিকে এঙ্গেজ শপার লিখলাম, কারণ আমি উপরে যে পেজটা সিলেক্ট করছি ওই পেজটা হচ্ছে আপনার একটা কাপড় রিলেটেড পেজ। তো কাপড় রিলেটেড পেজ, এদিকে এঙ্গেজ শপটা আমি শপারটা লিখলাম। এটা কি? পারচেজ বিহেভিয়ার। আর পারচেজ বিহেভিয়ার আমি ওর একটা সাজেশন দিছি যে যারা আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী বা গত এক মাসে কিনছে, এঙ্গেজ এই এই যে টার্গেটটা করছে এই টার্গেটটা কিভাবে কাজ করে, গত এক মাস বা গত 90 দিনে যারা ফেসবুক থেকে পারচেজ করছে বা যাদের পারচেজ হিস্ট্রি আছে ফেসবুকের কাছে তাদের কাছে অ্যাড দেখাবে, যারা রেগুলার পারচেজ করে ফেসবুক থেকে তাদেরকে অ্যাড গুলো দেখাবে। বুঝতে পারছেন? আপনার তো দরকার নাই যে তার এই প্রোডাক্টটা দরকার আছে কিনা, আপনার দরকার কি? আপনার দরকার আমার সেল করা, এখন তার দরকার আছে কি না আছে এটা পরবর্তীতে দেখা যাবে। এখন এরকম অনেক জিনিস থাকে যেটা আপনি কিনেন, ধরেন এই মাউসটা আমি কিনছি, কেনার পরে যখন আমি টাকাটা দিয়ে দিছি, টাকা দেওয়ার পরে আমার মনে হয় এটা কেন কিনলাম, ঠিক আছে? এস কিছু কাস্টমার সাইকোলজি বিহেভিয়ার মানুষের ইনবিল্ড থাকে, তারা এরকম কিনা ফেলে, কেনার পরে এরপরে চিন্তা করে কেন কিনলাম, ঠিক আছে? তো ওই কিছু ক্ষেত্রেও এই পারচেজ বিহেভিয়ারটা কাজ করে। তো আমরা যখন এইসব রিল সেলস রিলেটেড কোনো কিছু করি তখন আমরা এই টার্গেটটা করে দিই যে এঙ্গেজ শপার। এটা বুঝতে পারছেন? এদিকে আপনি আরো অনেক কিছু টার্গেট করতে পারেন, কিন্তু এদিকে আমার কিছু টার্গেট না করলেও চলে, কারণ ওই যে সে নিজে নিজে লার্ন করবে, নিজে নিজে শিখবে, নিজে নিজে শিখে মানুষকে দেখাই দিবে। এরপরে দেখেন এদিকে এজ আছে, এইজটা কি? এইজটা হচ্ছে আপনার নিজের রিসার্চ করে বের করতে হবে যে আপনার পেজের ভিতরে কত থেকে কত বয়সের মানুষ আসে, কত বছরের মানুষ এদিকে এঙ্গেজ হয়। যত বছরের মানুষ এঙ্গেজ হয় তত বছরের মানুষ এঙ্গেজ করবেন, তার বেশি দেওয়ার দরকার নাই, ওইদিকে ডলার স্পেন্ড করে কোনো লাভ নেই। এটা বুঝতে পারছেন? আর 18 বছরের নিচে আপনি টার্গেট করতে পারবেন না, এটা আর কিছু বললাম। এরপরে জেন্ডারের ক্ষেত্রে কি হবে? যদি আপনি ক্লদিং রিলেটেড কোনো কিছু করেন, মানে ওমেন্স ক্লদিং নিয়ে করেন তাহলে ওমেন্স টার্গেট করবেন, যদি ম্যান রিলেটেড করেন তাহলে ম্যান করবেন, যদি ইউনিসেক্স হয় তাহলে অল প্রোডাক্ট মানে অল জেন্ডার সিলেক্ট করে দিবেন। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবার আসেন একটু অরিজিনাল অডিয়েন্স মোডটা দেখি, অরিজিনাল অডিয়েন্স মোডটা কি আছে। এবার দেখেন এদিকে সুন্দর করে বলে দিতেছে যে ইউজিং অডিয়েন্স অ্যাডভান্স প্লাস অডিয়েন্স ইমপ্রুভ পারফরমেন্স। মানে আপনার যদি এই অডিয়েন্সটা ইউজ করেন, অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটা ইউজ করেন, তাহলে আপনার হয়তো পারফরমেন্সটা ভালো হবে, ঠিক আছে? এরপর আমি যে আপনারা বললাম পটেনশিয়াল আউটকাম আপ টু এত পার্সেন্ট কস্ট লোয়ার, মানে ওই যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটা 33% কম, 33% কম কোনটা থেকে? অরিজিনাল মোড থেকে 33% কম। বুঝতে পারতেছেন?
আর যদি আপনি অরিজিনাল মোড ইউজ করেন তাহলে কত হবো 33% বাইরে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এবার ধরেন আমি দিলাম ইউজ অরিজিনাল অডিয়েন্স, ক্লিক করলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এখন দেখেন পুরো চেহারাই চেঞ্জ হয়ে যাবে। এদিকে আসেন, একদম আগের মোড যেটা ছিল, ফেসবুকের আগের যে মোড ছিল ওই আগের মোডে চলে গেছে। আমার কিন্তু এখনো বলতেছে যে ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, মানে তারা রিকমেন্ডেশন দেয়। কিছুদিন আগে, গত 2 মাস আগে ফেসবুকের একটা আপনার রিকমেন্ডেশন লেটার আসছে। রিকমেন্ডেশন লেটারের ভিতরে 6টা রিকমেন্ডেশন তারা দিছে। 6টা রিকমেন্ডেশনের ভিতরে একটা রিকমেন্ডেশন ছিল যে ফেসবুকের অ্যাডস ম্যানেজারের ভিতরে আপনি যখন অ্যাড চালাবেন তখন অবশ্যই যাতে আপনি অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এই 3টা জিনিস ইউজ করেন। কিছুক্ষণ পরে এই জিনিসগুলো দেখবেন, মানে ফেসবুকের এআই এর উপরে যাতে আপনি ডিপেন্ড করেন। তারা নিজেরাই বলে দিছে যে যে কোনো মার্কেটার থেকে আমাদের ফেসবুকের এআই অনেক বেশি স্মার্ট মার্কেটার। কেন স্মার্ট মার্কেটার? কারণ তার কাছে সব ধরনের ইনফরমেশন আছে, ডাটাও আছে, ইনফরমেশনও আছে। এবার দেখেন, এটা হচ্ছে ফেসবুকের আগের চেহারা। এই যে এদিকে যেটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে ফেসবুকের আগের চেহারা। আর কিছুক্ষণ আগে যেটা দেখছেন ফেসবুকের, এটা হচ্ছে নতুন চেহারা। এদিকে আমরা কি করতাম আগে, এদিকে আমরা যে কাস্টম অডিয়েন্স গুলো আছে, কাস্টম অডিয়েন্স গুলো আমরা এদিকে টার্গেট করতে পারতাম। এরপরে আমরা নিচের দিকে যদি যাইতাম তখন আমরা বিহেভিয়ার গুলো ট্র্যাক করতে পারতাম, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট গুলো আমরা ট্র্যাক করতে পারতাম। ঠিক আছে, এখন আর আমাদের ওই জিনিসগুলো করতে হয় না। এখন আমরা যদি ইউজ এআইটা ইউজ করি তখন আমাদের অটোমেটিক জাস্ট ডিজাইনটা দিয়ে দিলে আমাদের কাজ শেষ। বুঝতে পারতেছেন বিষয়টা? যদি আপনার ক্লায়েন্ট বলে যে আপনি অ্যাডভান্স প্লাস অডিয়েন্স ইউজ করেন না, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন না। ঠিক আছে, আর যদি উনি কিছু না বলে তখন আপনি অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটা ইউজ করবেন। আমার কথা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? ওইদিকে আমরা যে কাজ করছি এদিকেও সেম কাজ, জাস্ট এদিকে একটু কষ্টটা বাড়বো, ওইদিকে কষ্টটা কম, আর কিছু না। আমার কথা বুঝতে পারছেন? বেশি কঠিন লাগতেছে? কথা বুঝতে পারছেন? কথা বুঝলে একটু কথা বললেন। আমরা আবার আগের মোডটাতে ফিরে যাই। আগের মোডে ফিরে আসলাম আমরা। এবার দেখেন নিচের দিকে যদি আমরা আসি, প্লেসমেন্ট জিনিসটা কি? এর আগে তো কোনো সময় আপনারা প্লেসমেন্ট দেখেন নাই। প্লেসমেন্টের কয়েক রকমের সিস্টেম আছে। প্লেসমেন্ট হচ্ছে কিছুক্ষণ আগে যেরকম দেখলেন টার্গেটিং এর 2 রকমের সিস্টেম, প্লেসমেন্টও আমার 2 রকমের সিস্টেম। ঠিক আছে, প্লেসমেন্ট আমি ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারি, আমি এআই প্লেসমেন্ট করতে পারি, মানে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট করতে পারি। অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার যে অ্যাডটা আছে, ওই অ্যাডটা যে যে জায়গায় দেখানো দরকার ফেসবুকের, ওই জায়গায় ফেসবুক নিজের মতো করে দেখায়। মানে আপনার প্রোডাক্টটা সেল করা যায় এমন যত জায়গা আছে ফেসবুকের, ওই সব জায়গাতেই আপনার প্রোডাক্টের অ্যাড দেখাবে। আর যদি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার মার্কেট রিসার্চ করে থাকতে হবে যে ফেসবুকের কোন কোন জায়গায় আপনার অডিয়েন্সটা আছে। যদি আপনি জানেন যে আমার ফেসবুকের হোম ফিডের অমুক সাইডে থাকে, মানে রাইট কলামে কিন্তু অ্যাড দেখায়, 2টা অ্যাড দেখায় রাইট কলামে। কারণ আপনি মনে করেন যে আমার ক্লায়েন্ট ওই জায়গা থেকে আমার ক্লিক করে আমার ওয়েবসাইটে আসে বা আমার পারচেসটা করে, তখন আপনি ওই জায়গাতে যায় ম্যানুয়াল প্লেসমেন্ট করতে হবে। মানে আপনি জানেন না কি কই 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 আপনার ক্লায়েন্ট আছে, তখন আপনি কি করবেন? তখন সুন্দর করে এআই এর উপরে ছেড়ে দিবেন। কারণ আমরা যদি ম্যানুয়ালে যাই তখন আসেন ম্যানুয়ালটা অবশ্যই আপনাদের একটু দেখতে হবে, যেহেতু আপনারা শিখতেছেন ওই জায়গাতে আপনার দেখতে হবে। ম্যানুয়াল প্লেসমেন্টে আসলে দেখেন ডিভাইস আছে, ডিভাইসে যদি আমি ক্লিক করি দেখেন রিকমেন্ডেড অল ডিভাইস দেওয়া আছে। আপনি দেখছেন আমি ডেস্কটপে দেখাবো না, তখন কি করবেন? আপনি ডেস্কটপটা অফ করে দিবেন। এমনিও ডেস্কটপে ক্লায়েন্ট রিচ করেন, আপনি মনে করেন যে 2000 রিচ হয়েছে আপনার, 2000 এর ভিতরে দেখবেন 2টা হচ্ছে ডেস্কটপ রিচ, বাকি সব হচ্ছে আপনার মোবাইল রিচ। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনি এদিকে অন করে রাখেন, কোনো সমস্যা নেই, এগুলো অন করে রাখা ভালো। বাই চান্স যদি আপনার একটা সেল আসে তাহলে আপনার কোনো সমস্যা নেই। এখন দেখেন প্ল্যাটফর্ম দেখা আছে, প্ল্যাটফর্ম কি? ফেসবুকের 4টা প্ল্যাটফর্ম আছে, অ্যাড দেখানোর 4টা প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে কি কি আছে? ফেসবুক নিজেই আছে, মানে ফেসবুক অ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাপ, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। অডিয়েন্স নেটওয়ার্ক সম্পর্কে আপনারা জানেন? জানেন না। অডিয়েন্স নেটওয়ার্কটা কি? ফেসবুকের লাস্ট 2 মাস আগের ইনফরমেশন অনুযায়ী তাদের 40,000 ওয়েবসাইটের সাথে অ্যাফিলিয়েট মার্কেট, মানে অ্যাফিলিয়েট করা আছে। ঠিক আছে, কারণ ইন্টিগ্রেট করা আছে। তাদের যেই আপনার অ্যাডসেন্স এর নাম শুনছেন, গুগল অ্যাডসেন্স এর নাম, গুগল অ্যাডসেন্স এর নাম শুনেন নাই? নাম শুনছেন, কিভাবে কাজ করে জানেন না? আচ্ছা দরকার নেই, এটা গুগল, এটা আমরা জানবো। ধরেন এই যে বিভিন্ন ওয়েবসাইটের সাথে, যেমন প্রথম আলোতে গেলে আমরা অ্যাড দেখি না, বিভিন্ন অ্যাড দেখি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড দেখি না, এগুলো তো সব গুগল থেকে অ্যাড নেয়। এস ফেসবুক থেকেও কিছু অ্যাড বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে যায়। এখন ধরেন আপনার কাপড় রিলেটেড অ্যাড, তখন কি করবে? মানে ক্লদিং রিলেটেড যত ওয়েবসাইট তার লিস্টে আছে, ওই ক্লদিং রিলেটেড ওয়েবসাইটগুলোর ভিতরে তার আপনার অ্যাডগুলো দেখাবে। অডিয়েন্স নেটওয়ার্ক,
অডিয়েন্স নেটওয়ার্কটা 40,000 ওয়েবসাইটের সাথে তার পার্টনারশিপ আছে। ওই 40,000 ওয়েবসাইটের ভিতরে যেখানে আপনার অ্যাডটা দেখাইলে আপনার ক্লায়েন্ট আসতে পারে, ওই ধরনের ওয়েবসাইটের ভিতরে আপনার অ্যাডগুলারে প্লেসমেন্ট করবে। বুঝতে পারছেন? এখন অনেক ক্লায়েন্ট আছে, অনেক জ্ঞানী গুণী কিছু ক্লায়েন্ট থাকে না, ওই অনেক জ্ঞানী গুণী ক্লায়েন্ট আছে, তারা বলে যে আমার অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাড দেখেন না। তখন কি করবেন? তখন সুন্দর করে অফ করে দিবেন। আবার আরো কিছু জ্ঞানী মানুষ থাকে, তারা বলে আমার অ্যাডটা ইনস্টাগ্রামে দেখায় না। তখন কি করবেন? এটা ইনস্টাগ্রামে তো ওনার প্রোফাইলই নাই, তো ইনস্টাগ্রামে আপনি কি করবেন? ইনস্টাগ্রাম বন্ধ করে দিবেন যদি বলে। ঠিক আছে? এটা কিন্তু আপনি ওই সামনে থেকেও করতে পারবেন। যখন আপনি পেজটা সিলেক্ট করেন, পেজ সিলেক্ট করার সময় আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার কোন দিকে নিবেন, সরি হোয়াটসঅ্যাপ কোন দিকে আপনি কনভার্সন করবেন ওই জিনিসটা সিলেক্ট করতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনি ওই জায়গা থেকে করতে পারেন, আইসা আপনি প্লেসমেন্টও করতে পারেন। আমার কথাটা বুঝতে পারতেছেন? কিন্তু আমাদের রেকমেন্ডেশন থাকে কোনো জায়গা অফ করার দরকার নাই, সব জায়গাতে অ্যাড চালান। আপনার কস্ট ওইদিকে চালালে যাওয়া হইব, এমনি চালালেও তাই যাবে। আপনার যেদিক থেকে ক্লায়েন্ট আসতেছে আপনার সেল হওয়ার থেকে কথা। আপনার যদি কোনো ডিটেল রিপোর্টিং না থাকে যে আমার ক্লায়েন্টটা এই জায়গায় আছে বা আমার পটেনশিয়াল কাস্টমার ওই জায়গাতে আছে, আপনার এইসব মানে অ্যাডভান্স লেভেলের কাজ করার দরকার নেই, আপনি এর উপরে ছেড়ে দেন। এইসব কাজ কারা করবে? এইসব কাজ করবে মনে করেন যে বড় বড় কোম্পানি যারা আছে, বসুন্ধরা, আরং, তারা এইসব কাজ করবে। তারা জানে, তারা রিসার্চ করে রাখছে যে আমার ক্লায়েন্ট ফেসবুকের অমুক জায়গায় আছে, আমার ক্লায়েন্ট ওই জায়গায় আছে, বা আমার ক্লায়েন্ট প্রথম আলোতে আছে, তারা ওই জায়গাগুলোতে প্লেসমেন্ট করবে। তারা ওইরকম ভাবে ডিটেল টার্গেটিং করবে। কিন্তু আপনি যদি মনে করেন আজকে জীবনের প্রথম ওই ক্লায়েন্টের কাজ নিছেন, নিয়ে সেরে আপনি অনেক জ্ঞানী সাজতে যায় সেরে আপনি কাজ করে দিচ্ছেন, দেওয়ার পরে দেখবেন সেলস নেই। ওইসব কাজ করা যাবে না। তো এরপরে দেখেন নিচের দিকে দেখেন, ওই যে প্লেসমেন্টের কথা বলতেছিলাম, প্লেসমেন্ট কত জায়গাতে ফেসবুকের প্লেসমেন্ট হয় দেখেন। দেখছেন কতগুলো জায়গাতে ফেসবুক প্লেসমেন্ট করে অ্যাডের। তো আপনার মনে করেন যে আপনি মনে হচ্ছে আপনার ফেসবুক ফিডে আপনার ক্লায়েন্ট থাকে না, আপনি ফেসবুক ফিড বন্ধ করে দেন। এটা যদি বলা সম্ভব না, কারণ আপনার ক্লায়েন্ট অ্যাডই দেখবো ফেসবুক ফিডে, প্রাইমারি দেখো, এটা অন করে দিলেন। আপনার মনে করেন যে আপনি মার্কেট প্লেসে, ফেসবুকের যে মার্কেট প্লেস আছে ওই জায়গাতে অ্যাড দেখাবেন না, তখন এই জায়গাটা বন্ধ করে দিবেন। বুঝতে পারছেন? যদি আপনার, বারবার বলতেছি, যদি আপনার ডিটেল কোনো রিসার্চ থাকে, মার্কেটের উপর রিসার্চ থাকে যে আমার অডিয়েন্স এই জায়গাতে আছে এই জায়গাতে নাই, যদি আপনার রিসার্চ থাকে তাহলে সুবিধা কেমন হবে? ধরেন আপনার মার্কেট প্লেসে ক্লায়েন্ট থাকে না, কারণ মার্কেট প্লেস আপনি অফ করে দিয়েছেন। মার্কেট প্লেস অফ করে দেওয়াতে কি হয়েছে? মার্কেট প্লেসে যে ডলারটা স্পেন্ড করতো সেই জায়গাতে ডলারটা স্পেন্ড করবে না। স্পেন্ড না করে আপনি যে জায়গাগুলোতে দিতেছেন ওই জায়গাতে ডলারটা স্পেন্ড করবে। কারণ আপনি জানেন আপনার ফেসবুক ফিডের ভিতরে আপনার কাস্টমারটা আছে, তো আপনি কাস্টমারের ফেসবুক ফিডের ভিতরে বেশি ডলার স্পেন্ড করেন, তাহলে আপনার ফিডের থেকে কনভার্সনটা বেশি হবে। কারণ আপনি জানেন যে মার্কেট প্লেসে আপনার কাস্টমারটা বেশি আছে, ফিডটা বন্ধ করে মার্কেট প্লেসের ভিতরে ডলারটা কনভার্ট করে দেন, ডাইভার্ট করে দেন। ঠিক আছে? তো ওইরকম করে আপনি যদি করতে পারেন তাহলে আপনি করেন, কিন্তু যদি না করা থাকে তাহলে রিকমেন্ডেশন থাকবে কোনো জায়গাতে কিছু হাত দেওয়ার দরকার নাই, সুন্দর করে এডি সব অফ টপ করে ম্যানুয়াল থেকে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড যেটা আছে ওইটাতে কাজ করবেন, মানে এআই এর উপরে ছেড়ে দিবেন। বুঝা গেছে? কোনো ডাউট আছে এই বিষয়গুলো নিয়ে? এই পেজের উপরে কোনো সমস্যা আছে? আরেকটা জিনিস দেখেন, এদিকে একটা ইরর দেখা যাচ্ছে না যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা নাই। আপনি যখন হোয়াটসঅ্যাপে কনভার্সন নেবেন, ফেসবুক অ্যাড যখন আপনি হোয়াটসঅ্যাপে কনভার্সন নেবেন, অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসটা আপনার মোবাইলে ইনস্টল থাকতে হবে। এটা বুঝাতে পারছি? আপনার যে কানেকশন হবে, আপনার পেজের সাথে যে কানেকশন হবে, ওই কানেকশনটা থ্রু হোয়াটসঅ্যাপ বিজনেস দ্বারা কানেকশন হবে। আপনার যখন আপনি এদিকে আপনার বিজনেস ম্যানেজারে যখন আপনি নাম্বারটা অ্যাড করবেন, বা আপনার ফেসবুক পেজে যখন নাম্বারটা অ্যাড করবেন, তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, আর এই ভেরিফিকেশন কোডটা আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে যাবে। বুঝতে পারছি? হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে আপনি কোডটা নিবেন, নিয়ে বসাবেন, বসালে আপনার ইন্টিগ্রেট হয়ে যাবে পেজ টু হোয়াটসঅ্যাপ প্রোফাইল। ক্লিয়ার বিষয়টা? কোনো ডাউট আছে? যদি ওই কাজটা করেন তাহলে আর এই ইরোরটা দেখাবেন। বুঝতে পারছেন? ফেসবুকে যদি এই সাইডে কোনো ইরোর দেখায় অবশ্যই এটার একটু পাত্তা দিয়েন। ঠিক আছে? অনেক বড় বড় জ্ঞানী মার্কেটাররা আছে, তারা এগুলো পাত্তা দেয় না, তারা বলে যে এগুলো কিছু না, কিন্তু আলটিমেটলি যখন অ্যাডটা চালা দিব তখন দেখবেন যে কস্ট খালি বাড়তেছে আর বাড়তেছে। আপনার ওই যে কাস্টমার অ্যাকুইজিশন রেট যেটা, এটা খালি বাড়ার উপরে থাকে। এই পেজে কোনো সমস্যা আছে কিনা বলেন? টার্গেটিং এর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিই। ধরেন আমি এদিকে এঙ্গেজ শপার টার্গেট করছি না, ধরেন আমি এদিকে কোর্স সেল করবো। কি কোর্স সেল করবো? ধরেন গ্রাফিক ডিজাইন কোর্স সেল করবো আমি। যায় না কেন? মাইন্ড করছে কি লেগে? ধরেন গ্রাফিক্স লেগে সার্চ করলাম, গ্রাফিক্সের কত কিছু এদিকে আছে। ধরেন মোশন গ্রাফিক্স আমি ক্লিক করলাম। এখন দেখেন মোশন গ্রাফিক্স আপনি কি টার্গেট করতেছেন? মোশন গ্রাফিক্স আপনি দিচ্ছেন ফিল্ড অফ স্টাডি, মানে যারা মোশন গ্রাফিক্স নিয়ে পড়ালেখা করতেছে তারা আপনি টার্গেট করছেন। এখন এদিকে একটু জিনিস দেখেন,
টার্গেটিংটা কি হয়েছে, স্পেসিফিক হয়ে গেছে। টার্গেট যখন আপনি করবেন, ফেসবুকে যখন আপনি টার্গেট করবেন তখন সবসময় টার্গেটটা ব্রড টার্গেট রাখবেন। কি টার্গেট রাখবেন? ব্রড টার্গেট বলতে আমরা কি বুঝেছি, মানে একটু আয়তনটা বড় রাখবেন। বড় রাখলে কি হবে, আপনার ধরেন 1 লাখ মানুষ, বা আপনি ধরেন 20 লাখ মানুষকে আমি টার্গেট করছেন, ঠিক আছে? 20 লাখ মানুষের ভিতরে আপনার প্রোডাক্টটা কিনতে পারে এরকম আছে মনে করেন 1 লাখ মানুষ। 1 লাখ মানুষ আপনার প্রোডাক্টটা কেনার মতো পটেনশিয়াল কাস্টমার আছে, কিন্তু আপনি অ্যাডটা বারবার মানে ফেসবুক কি করবে, বারবার ওই 20 লাখ মানুষের অ্যাডটা দেখাবে। দেখানোর পরে 1 লাখ মানুষ তো আপনার থেকে প্রোডাক্টটি কিনবেই। কেনার পরে আপনার ওই সাইকোলজিক্যাল বিহেভিয়ার, আপনি যখন একটা মানুষের 7 বার অ্যাড দেখাবেন, 8 বার অ্যাড দেখাবেন, অটোমেটিক তার ভিতরে একটা ওই প্রোডাক্টটা কেনার জন্য একটা আগ্রহ সৃষ্টি হয়। তো আপনি যখন একটা আগ্রহ সৃষ্টি করলেন, আপনি নতুন করে মানুষের লার্নিং করালেন যে এই জিনিসটা আপনি করতে পারেন। বুঝতে পারছেন? 1 লাখ টার্গেট তো মানুষ তো এমনিই জানে যে আপনার প্রোডাক্ট কিনবে, কিন্তু ওই যে বাকি 19 লাখ, বাকি 19 লাখটা আপনি কি করলেন, লার্ন করালেন, যে এই প্রোডাক্টটা সম্পর্কে লার্ন করালেন। লার্ন করানোর পরে একটা সময় না একটা সময় আপনার থেকে প্রোডাক্টটা কিনবে। এটা বুঝতে পারছেন? এবার দেখেন আমি এই জিনিসটা এদিকে লিখলাম, এখন আপনার মনে হচ্ছে আমি আর জানি না, আপনার মাথাতে আর কাজ করতেছে না কারে টার্গেট করতে পারে, তখন আপনি কি করবেন, সাজেশনে ক্লিক করবেন। সাজেশনে ক্লিক করেন, দেন ওই রিলেটেড যতগুলো সাজেশন আছে এদিকে সব চলে আসছে। আর সবসময় টার্গেট করবেন বিহেভিয়ার আর ইন্টারেস্টের উপরে টার্গেট করেন। বিহেভিয়ার, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, এই 3টা জিনিসের উপরে টার্গেট করেন। এই যে জব টাইটেল, জব ফিল্ড, এটির উপরে টার্গেট না করেন। এগুলো যত বেশি টার্গেট করবেন দেখবেন যে তত বেশি স্পেসিফিক হয়ে যায়। এখন এই টার্গেটটা যে করতেছে, টার্গেটটা আসলে কিভাবে বুঝে ফেসবুক যে আমি ডিজিটাল মার্কেটিং এ পছন্দ করি, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে। ফেসবুক বুঝে আমার ফেসবুকের ফিড অ্যাক্টিভিটির উপর, ফেসবুক অ্যাক্টিভিটির উপরে। এরপরে আপনারা যে ইনফরমেশন দেন না ফেসবুকের ভিতরে, যে রিড অন অমক, স্টাডি এট সিএসসি, স্টাডি এট বিবিএ, এরকম করে দেন না, ওইগুলো রিড করে। ওইগুলো রিড করে যারা সিএসসি তাদেরকে সিএসসি অ্যাড দেখায়, যারা বিবিএ তাদেরকে বিবিএ অ্যাড দেয়, বিজনেস রিলেটেড অ্যাড দেখায়। তো ওইরকম করে এগুলো টার্গেটিং করে। এই জায়গাতে যা দেখানোর ছিল দেখাইছি। এখন আপনারা বলেন এই থ্রুকে কোনো সমস্যা আছে কিনা? আসেন, এই সেভ অডিয়েন্স নামে একটা অপশন আছে। সেভ অডিয়েন্সে যদি আপনারা ক্লিক করেন, সেভ অডিয়েন্স দেখেন একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে। আচ্ছা, এই পার্টটা পরে দেখেন, এই পার্টটা আপনাদেরকে পরবর্তীতে দেখা যাচ্ছে। ওই জায়গা একদম অডিয়েন্স পার্ট থেকে দেখাবো। এই পেজে কোনো সমস্যা নাই তো? শিওর? আসেন নেক্সটে যাই। এটা সবসময় ব্রড রাখবেন যাতে গ্রিন থাকে এই জায়গাটা। এবার দেখেন পার্টনারশিপ অ্যাড। আপনার সাথে যদি কোনো পার্টনার থাকে, মানে আপনি 2জন কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারেন, 2জন বিজনেসম্যান হইতে পারেন, যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আপনার এদিকে অ্যাড এর যে কোড আছে, অ্যাড কোড যেটা আছে, জাস্ট অ্যাড কোডটা এদিকে বসাই দিবেন। এই কোড দিক থেকে নেবেন, অ্যাড কোডটা নেবেন হচ্ছে আপনার যার পার্টনার আছে, আপনার যে পার্টনার আছে ওই পার্টনার থেকে আপনার অ্যাড কোডটা নেবেন। অ্যাড কোডটা নিয়ে জাস্ট দিকে বসাই দিবেন। বা আপনার যে পোস্টের আইডি আছে, যে পোস্টে উনি অ্যাড চালাইতেছে ওইটার যে আইডি আছে, ওই আইডিটা নেবেন, আইডিটা নিয়ে বসাই দিবেন। বা পোস্টের যে ইউআরএল আছে ওই পোস্টের ইউআরএল নিয়ে এদিকে বসাই দিবেন। বসায় জাস্ট ডান দিবেন, কাহিনী শেষ। বুঝতে পারছি? বুঝতে পারছেন? এদিকে হচ্ছে আপনার যদি ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে তাহলে এদিকে দেখাবে ইনস্টাগ্রাম কানেক্টেড, আর যদি ইনস্টাগ্রাম কানেক্ট না থাকে তাহলে ইনস্টাগ্রাম দেখাবে নট কানেক্টেড। এটা আমরা আপাতত অফ করে দিই। পার্টনারশিপ অ্যাড এত বেশি চালানো হয় না, বড় বড় ব্র্যান্ডরা এইসব অ্যাডগুলো চালায়। এবার দেখেন অ্যাড সেটআপ, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। অ্যাড সেটআপে আসলে দেখবেন যে আপনার ক্রিয়েটেড অপশন আছে, এদিকে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি আরেকটা অপশন আছে ইউজিং এক্সিস্টিং পোস্ট। ইউজিং এক্সিস্টিং পোস্ট কি, আপনার যে পেজটা আছে ওই পেজের ভিতরে ইতিপূর্বে আপনি পোস্ট করে রাখছেন, ওই পোস্টটা আপনি অ্যাড চালাবেন। ঠিক আছে? আর যদি আপনি ক্রিয়েট অ্যাড ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড ক্লিক করলে আপনি এই জায়গা থেকে অ্যাডস ম্যানেজার থেকে আপনি নতুন অ্যাড ক্রিয়েট করবেন। কথা বুঝতে পারছেন? এখন কোনটা রিকমেন্ডেড, আপনি কি এই জায়গা থেকে অ্যাড চালাবেন নাকি পোস্ট এক্সিস্টিং পোস্ট দিয়ে ইয়ে চালাবেন? ফেসবুক কোনটা রিকমেন্ডেশন দেয়? ফেসবুক সবসময় রিকমেন্ডেশন দেয় এক্সিস্টিং পোস্ট দিয়ে অ্যাড চালানোর জন্য। আমার কথা বুঝতে পারতেছি? যদি আপনি স্টিল ইমেজ, স্টিল ভিডিও, মানে সরি ভিডিও তো স্টিল হয় না, যদি ভিডিও অ্যাড চালান বা রিলস চালান সেক্ষেত্রে আপনি কি করবেন, এক্সিস্টিং পোস্ট দিয়ে করবেন। আগে পোস্ট করবেন, পোস্ট করে ধরেন 1-2 ঘন্টা এটা কাজ করতেছে, এটা একটু ইমপ্রেশন হয়েছে, তারপর আপনি ওটা দিয়ে অ্যাড চালান। ঠিক আছে? এতে কি হয়, ফেসবুক এই জিনিসটা অনেক ভালো করে অপটিমাইজ করতে পারে। আর যদি আপনি মনে করেন ক্রিয়েট অ্যাড করবেন, ক্রিয়েট অ্যাডে গেলে আবার দেখবেন আবার 2 ধরনের অ্যাড আছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড, ক্যারাজল অ্যাড। ঠিক আছে? এই 2টা জিনিসই আমরা দেখাই দিব, কোনো সমস্যা নেই। ধরেন এদিক থেকে আমরা আপাতত নিচ্ছি ইউজিং পোস্ট। ইউজিং পোস্ট যদি আমরা নেই, নেওয়ার পরে নিচে দেখেন একটা সেকশন ওপেন হয়েছে ক্রিয়েট ক্রিয়েটিভস। তো ক্রিয়েট ক্রিয়েটিভে যদি ক্লিক করেন, সিলেক্ট পোস্টে ক্রিয়েট করেন, আপনি চাইলে নিজেও ক্রিয়েট করতে পারেন। এটা আমরা সচরাচর করি না,
ধরেন এদিক থেকে আমরা একটা পোস্ট নিয়ে নিলাম, যে কোনো একটা পোস্ট নিয়ে নিলাম, যে অবস্থা। আচ্ছা ধরেন আপাতত এটা নিলাম আর কি, কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলে দেখবেন আপনার এই জায়গাতে প্রিভিউ হওয়া শুরু করবে, অ্যাড প্রিভিউ। আপনার অ্যাডটা দেখতে কেমন হবে এই জায়গাতে আপনার প্রিভিউটা দেখাবে। আর এই জায়গাতে আপনার যদি কোনো অ্যাডের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, অ্যাডে যদি কোনো ইরর থাকে, এই ইররটা কি ইরর, এই ইররটা হচ্ছে আপনার যে প্লেসমেন্ট করবে ওই প্লেসমেন্টের যে সাইজগুলো আছে, ওই প্লেসমেন্টের সাইজে কোনো সমস্যা আছে কিনা। আপনি যে ক্রিয়েটিভ ডিজাইনটা করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজ, মার্কেট প্লেসে একরকম সাইজ, ফিডে একরকম সাইজ, রিলসে একরকম সাইজ, আবার আপনার যে অডিয়েন্স নেটওয়ার্ক আছে ওই অডিয়েন্স নেটওয়ার্কে একরকম সাইজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাইজ। কিন্তু ফেসবুকে যদি আপনি স্কোয়ার করে দিয়ে দেন খুব কম সংখ্যক ইরর পাবেন, যেমন এদিকে 3টা ইরর দেখা যাচ্ছে। আপনি যদি ইরর ক্লিক করেন দেখবেন যে আপনার প্লেসমেন্টের ভিতরে সব ইরর। মাইন্ড করলো কেন? এডিট প্লেসমেন্টে যদি আমরা ক্লিক করি দেখেন এদিকে দেখা যাচ্ছে আমার কোন জায়গায় ইরর, ফেসবুক ভিডিও স্ট্রিম অ্যাডে আমার ইরর দেখা যাচ্ছে। তো এদিক থেকে আমি যদি চাই আমি এই সাইজের একটা ইমেজ এদিক থেকে জাস্ট ক্লিক করবো, আমি আগে আপলোড করতে হবে, ভিডিওটা আপলোড করে ছবিটা আপলোড করে এদিকে প্লেস করে দিতে হবে, প্লেস করে দিলে আমার ইররটা চলে যাবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবার দেখেন আমি তো ইমেজটা সিলেক্ট করে নিলাম, ইমেজ সিলেক্ট করার পরে এদিকে অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনের জন্য এদিকে দেখেন ভেরিফাই ইউর চেঞ্জেস, এই কি বলতেছে সেন্ড মেসেজ নাই বা হোয়াটসঅ্যাপ মেসেজের মানে মেসেঞ্জারে কনভার্ট করবে এরকম কোনো সিটিএ নাই। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন নাই। আমরা কি করব এরকম যখন ইরর পাবেন তখন এদিক থেকে সিটিএ দিয়ে দিবেন। এখন এদিকে সিটিএ ওপেন হইতেছে কেন, কি সমস্যা, মাইন্ড করলো কেন? আচ্ছা এটা রিমুভ করে দিই আমরা এদিক থেকে বাটন, উনি হয়তো ওইদিকে কোনো একটা বাটন সিলেক্ট করে রাখছিল। রিমুভ বাটন আবার চলে আসতেছে, কই সেন্ড মেসেজ বাটনের রিকোয়ার্ড এক্সিস্টিং পোস্ট। এটাতে আপনার কি বলতেছে বলেন তো, আপনি যে পোস্টটা করে আসছেন আপনার এক্সিস্টিং যে পোস্টটা আছে ওই পোস্টের ভিতরে আপনার সেন্ড মেসেজ বাটনটা দিয়ে আপনি পাবলিশ করেন নাই। এই ইরোডটা কিন্তু মানে সচরাচর আপনারা দেখবেন না। এটা কোন সময় দেখবেন, যখন আপনার পেজটা উল্টাপাল্টা মেনটেন্যান্স করে তখন আপনার এই পেজটা এরকম দেখবেন। আপনি যখন প্রপারলি পেজটা মেনটেন্যান্স করতেছেন তখন আপনার এই রুট দেখাবে না। এই জায়গাতে আসলে বাটনে ক্লিক করবেন, বাটনের এই জায়গাটা ডিসেবল দেখা যাচ্ছে না আমারে, এই জায়গাটা এনাবল দেখাবে। আপনি এদিকে কয়েক রকমের বাটন পাবেন, আপনার যে বাটনটা দরকার হবে আপনি ওই বাটনটা সিলেক্ট করে দিয়ে দিবেন। বিষয়টা ক্লিয়ার? আমরা যখন সামনের দিকে অ্যাডগুলো দেখবো তখন দেখবেন যে এই জায়গাতে আমরা বাটনটা এডিট করতে পারি। এই জিনিসটা আপাতত বাদ দেন। এরপরে ধরেন আপনি এদিক থেকে প্রিভিউতে যদি যান, আপনি প্রিভিউ কি ধরনের প্রিভিউ হয়ে যাচ্ছে ওই প্রিভিউগুলো সবগুলো কোন জায়গায় কেমন প্রিভিউ দেখাবে ওই জিনিসটা দেখতে পারবেন। তার আগে আমরা এই জিনিসটা একটু দেখে নেই, অ্যাডভান্স প্লাস আপনার ক্রিয়েটিভস। আপনার ক্রিয়েটিভস এর ভিতরে এআই কিছু কাজ করে। এই অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভের ভিতরে আপনার এদিকে কিছু রিকমেন্ডেশন থাকে, ইনহ্যান্সমেন্ট, আপনার অ্যাডটা কতটা অপটিমাইজ হয়েছে ওই জিনিসটা এদিকে দেখায়। এদিকে কোনো সময় চারে এদিকে তো 1:1 দেখা যাচ্ছে, কোনো সময় 1:4, 1:5, 1:6, ডিপেন্ড করে আপনার অ্যাড টু অ্যাড ভেরি করে। ফেসবুকের যখন মনে হয় যে এটাতে অনেক বেশি অপটিমাইজ করা যায় তখন অনেক বেশি অপটিমাইজ করে, যখন মনে হয় যে অপটিমাইজ করা যাবে না তখন অপটিমাইজ করেন। এটা ক্লিয়ার? আর যদি মনে করেন যে এদিকে 4:1 হয়ে গেছে তখন এডিটে ক্লিক করবেন, যে জায়গাতে অপটিমাইজ করতে বলছে জাস্ট এর উপর একটা বাটন থাকে অন করে দিবেন, অন করে দিলে কাহিনী শেষ। আসেন দেখাই দিই, পরে কমেন্টে দেখাই দিছি। এই যে বাটনটা আছে এটা অন করা আছে, এটা অপটিমাইজ করতেছে, অল অপটিমাইজ করতেছে। যদি এটা অফ করা থাকে তাহলে ওইদিকে দেখা যায় অপটিমাইজ নাই। যদি এদিকে দেখা যায় 3-4টা আছে, 4টার ভিতরে 3টা আপনার অপটিমাইজ, একটা অপটিমাইজ না, তখন দেখবেন যে এই জায়গাতে বাটনটা অফ আছে, বাটনটা জাস্ট অন করে দিবেন, অপটিমাইজ হয়ে যাবে। ক্লিয়ার? এরপর হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজ আমরা এদিক থেকে কোনো কিছু করি না, ট্র্যাকিং এর কাজ আমরা যা করি সব হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজার থেকে ট্র্যাকিং করি। এদিকে আপনাদের কোনো কিছু ধরার দরকার নাই, বোঝার দরকার নাই, না বুঝলেও আপনারা বেঁচে যাইতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এরপরে কি করবেন, কোনো কিছু না, জাস্ট পাবলিশ করে দিবেন, অ্যাড রান হয়ে যাবে। এবার বলেন কোন জায়গায় সমস্যা আছে, কোথাও সমস্যা নাই? অ্যাড ম্যানেজার শেষ, সমস্যা নাই কোনো? আচ্ছা সমস্যা না থাকলে ভালো। হ্যাঁ ভিডিও দেখালেন, আরো জিনিস বাকি আছে ভাই, অ্যাড ম্যানেজার শেষ হয়নি, মাত্র কাজ সেটআপ শেষ করলেন। অডিয়েন্সে আসবেন, এদিক থেকে ক্লিক করলে অডিয়েন্স সেটআপে আসবেন, লিভ দিস পেজ করেন, সমস্যা নেই, অ্যাড না থাকলে কোনো
কিছু হবে না। অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স সেটিংটার ভিতরে আমরা কি করি আসলে, অডিয়েন্সের ভিতরে আমরা আমাদের কিছু প্রি মেড অডিয়েন্স বানায় রাখতে পারি। মানে আমাদের বিভিন্ন অ্যাডের জন্য, বিভিন্ন ক্যাটাগরির জন্য, বিভিন্ন প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে অডিয়েন্স বানিয়ে রাখতে পারি। ধরেন আমার এরকম হয়েছে যে এরকম করতে পারি যে আমার ওয়েবসাইটের ভিতরে গত এক সপ্তাহে কারা কারা ওই স্পেসিফিক একটা প্রোডাক্টের উপরে রিচ করছে, ভিউ করছে, কন্টেন্ট করছে, ভিউ কন্টেন্ট করছে, অ্যাড করছে, অ্যাড টু কার্ট করছে, কিন্তু পারচেজ করে নাই, এরকম করে করে আমরা অডিয়েন্স সেট আপ করে রাখতে পারি। যেমন ধরেন এদিকে আমাদের অনেকগুলো অডিয়েন্স সেট আপ করা আছে। এবার আসুন দেন আমরা অডিয়েন্সে কিভাবে ক্রিয়েট করি এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা অডিয়েন্স সেকশনে আসছি, এই জায়গা থেকে অডিয়েন্স সেকশনে আসবেন। অডিয়েন্স সেকশন দেখলে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আপনাদের এগুলো কিছুই থাকবে না। যেহেতু আমরা এগুলো কাজ করছি এই কারণে, এই কাজের কারণে এদিকে জিনিসপত্রগুলো আছে। আপনি কি করবেন, আপনারা প্রথমে সুন্দর করে চলে আসবেন, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্স হচ্ছে আপনার তিন ধরনের, সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স। কয় ধরনের অডিয়েন্স? তিন ধরনের। তো আমরা কি করব, আমরা প্রথমে বানাবো কাস্টম অডিয়েন্স। সেভ অডিয়েন্স, সে আপনি যেটা বানাইতেছেন ওইটারে বলা হয় সেভ অডিয়েন্স, মানে আগে থেকে সেভ করে রাখছেন। আমাদের ইনিশিয়ালি অডিয়েন্স হচ্ছে দুই ধরনের, কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স আমরা প্রথমে বানাবো কাস্টম অডিয়েন্স, তখন কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। এবার ধরেন আপনার বলছে কাস্টম অডিয়েন্স, আপনি কোন জায়গা থেকে কাস্টম অডিয়েন্সটা বানাবেন। আপনি বললেন যে আমি ওয়েবসাইট থেকে বানাবো, এদিকে সোর্স, ইউর সোর্স আছে, মেটা সোর্স আছে। আপনার যদি ওয়েবসাইট থাকে, অ্যাপ থাকে বা কাস্টমার লিস্ট থাকে, সেক্ষেত্রে আপনি ইউর সোর্স থেকে কাজ করবেন। যদি আপনি মেটার কোনো কিছু থেকে নেন তাহলে মেটার সোর্স যেগুলো আছে ওইগুলো থেকে নেবেন। এবার একটু আসেন বোঝার চেষ্টা করি এই সোর্সগুলো কি। ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট থেকে নিতে পারেন। এবার হচ্ছে আপনি অ্যাপ, যদি আপনার অ্যাপ থাকে তাহলে ওই অ্যাপ থেকে নিতে পারেন। ক্যাটালগ, ক্যাটালগ হচ্ছে ফেসবুকেরই একটা জিনিস, এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস ইভেন্ট যেটা আছে, ইভেন্ট ম্যানেজার যেটা আছে ওইটার একটা পার্ট। ওইদিকে ক্যাটালগের একটা পার্ট আছে, ওইদিকে আমরা ক্যাটালগ ধরে ধরে আমরা অ্যাড চালাতে পারি। তো যদি আপনারা ওয়েবসাইটের ভিতরে ক্যাটালগ করে রাখেন সেক্ষেত্রে আপনি ক্যাটালগ থেকে অ্যাড চালাতে পারেন। কাস্টমার লিস্ট, এটা হচ্ছে, এটা একটু বুঝে রাখার চেষ্টা করেন। বিভিন্ন সময় দেখবেন স্বপ্নতে গেলে আপনারা বলবে যে স্যার কেমন আছেন, এসব কাজ আমিও করছি, বলবো যে কেমন আছেন, আপনাদের কাস্টমার বিহেভিয়ার বা কাস্টমার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা বা জিমেল অ্যাকাউন্টটা দিতেন, তখন আমরা কি করি, ওইগুলা কালেক্ট করি, কালেক্ট করে আমরা এই যে কাস্টমার লিস্ট আছে কাস্টমার লিস্টে জিমেল ধরাই দিই বা মোবাইল নাম্বার ধরাই দিই। ফেসবুক কি করে, ওই জিমেলের আন্ডারে যদি কোনো অ্যাকাউন্ট থাকে বা ওই মোবাইল নাম্বারের অ্যাকাউন্টে যদি কোনো এগেনস্টে যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে আমার অ্যাড দেখানো শুরু করে। এটা বুঝতে পারছি। এই কারণে কোনো ইনফরমেশন কাউরে বাইয়াব্বাইজা দিয়ে দিয়েন না, কারে কোন দিকে নিয়ে সিস্টেম করে দেবো কেউ বুঝবেন না। বুঝতে পারছেন? কেউ মনে করেন না মাঝে মধ্যে একটু ইনফর্মাল কথাবার্তা বলে ফেলি। তো কাস্টমার লিস্টে কিভাবে কাজ করে, আপনার কাছে একটা সিএসভি ফাইল আছে বা ধরেন একটা কাগজের হার্ড কপি আছে, যেদিকে একটা মানুষের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাড়ির ঠিকানা সবকিছু দেওয়া আছে। ওই মানুষের ইনফরমেশনটা সুন্দর করে আমরা ওনাকে দিয়ে দেই, উনি এগুলো রিড করে, বাল্ক অ্যাকাউন্ট যেমন রিড করছে এমনি রিড করে, রিড করার পর অ্যাকাউন্ট পেলে সুন্দর করে ওই অ্যাকাউন্টগুলোর ভিতরে অ্যাড দেখানো শুরু করে। বিষয়টা বুঝতে পারছেন? অফলাইন অ্যাক্টিভিটিস, অফলাইন অ্যাক্টিভিটিস কি, আপনার স্টোরে ভিজিট করছে এরকম লিস্ট, যেমন ধরেন পজ মেশিন, প্রতিটা বড় বড় ব্র্যান্ডের শপিং মানে শপিং স্টোরের ভিতরে একটা পজ মেশিন থাকে। ওই পজ মেশিনের ভিতরে আপনি যখন নতুন কোনো কিছু পারচেস করেন তখন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা চায়, চায় না? ওই মোবাইল নাম্বারটা ধরে ওই যে একটা লিস্ট রয়েছে ওই সিএসভি ফাইলটা ডাউনলোড করে আমরা এটার ভিতরে দিয়ে দিই। দিয়ে দিলে কি হয়, দিয়ে দিলে সুন্দর করে ওই নাম্বার ধরে ওই নাম্বারের এগেনস্টে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বা ধরেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইগুলোতে অ্যাড দেখানো শুরু করে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা আসেন মেটা সোর্স। মেটা সোর্সে কি আছে, ভিডিও। আপনার ভিডিও দেখাইছেন, আপনি ফেসবুকের যে আমরা ফেসবুকে ভিডিও দেখি না, ওই ভিডিওতে 2 মিনিট কে দেখছে, 10 সেকেন্ড কে দেখছে, 3 সেকেন্ড কে দেখছে। এমন মনে করেন একটা ভিডিও 5 মিনিটের একটা ভিডিও, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে 5 মিনিটের একটা ভিডিও বানাইছেন। 5 মিনিটের ভিডিওর ভিতরে যে 4 মিনিট দেখছে, একজন 4 মিনিট দেখছে আর একজনে 2 মিনিট 30 সেকেন্ড দেখছে। এখন পটেনশিয়াল কাস্টমার কে আপনার, 2 মিনিট 30 সেকেন্ড আর 4 মিনিটের যিনি উনি, যে বেশি দেখছে তার ইন্টারেস্টটা বেশি। তো আমি এদিকে কি করতে পারি, ভিডিওর যে 4 মিনিট দেখছে তারে আমি এদিকে আলাদা করে অডিয়েন্স করতে পারি, যে এই ভিডিওতে যারা 4 মিনিট দেখছে তাদেরকে আলাদা করে আমি অডিয়েন্স করতে পারি। এরপর লিড ফর্ম, আপনার যে লিড কালেকশন করছি, আমার ইভেন্ট ম্যানেজার অ্যাড ম্যানেজারে যেই লিড কালেকশনের অ্যাড চালাইছি, এরপর আমার মেটা সুইটে যে অ্যাড লিড সিলেকশনে যেই লিডগুলো আছে ওই লিডগুলোর আমি এদিক থেকে অপটিমাইজ করতে পারি। এক্সপিরিয়েন্স, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স কি, এটা হচ্ছে আমাদের অ্যাডেরই একটা জায়গা। আপনি যখন নতুন অ্যাড ম্যানেজার খুলবেন বা নতুন পেজের ভিতরে যখন অ্যাড চালাবেন সেক্ষেত্রে আপনি এই জিনিসটা পাবেন না। আপনি যখন একটু পুরাতন হয়ে যাবে অ্যাড ম্যানেজারটা তখন এই জিনিসটা আসবে। আপনার কোনো ওয়েবসাইট নাই কিন্তু ফেসবুক আপনার অ্যাডগুলোর এমন ভাবে এক্সপিরিয়েন্স দিবে
যে ফেসবুকের ভিতরে একটা অ্যাড বানাই দিচ্ছে, ওয়েবসাইট বানাই দিচ্ছে, ঠিক আছে, ওইরকম করে একটা স্পিনার দিবে। এটা হচ্ছে শপিং অ্যাড। আপনি কোনো কিছু আপনি থেকে পারচেস করছে বা কোনো কিছু করছে, আপনার পেজের ভিতরে এরকম ডাটা আছে, ওই ডাটা থেকে তারা একটা অডিয়েন্স বানিয়ে দিবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত 30 দিনে, গত 90 দিনে, গত 180 দিনে কতজন মানুষ আসছে, ওইটা নিয়ে একটা আপনি অডিয়েন্স বানাইতে পারেন। ইভেন্টস, আপনি ধরেন কোন একটা ইভেন্টস করছেন, ওই ইভেন্টসে কারা কারা ইন্টারেস্ট ছিল, ওই ইন্টারেস্টেড মানুষগুলো নিয়ে আপনি একটা অডিয়েন্স বানাইতে পারেন। ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজে লাস্ট 180 দিন, লাস্ট 30 দিন, লাস্ট 15 দিন, লাস্ট এক সপ্তাহ, লাস্ট এক মাস কারা আসছিল তাদেরকে দিয়ে আপনি একটা অডিয়েন্স বানাইতে পারেন। অন ফেসবুক ইন লিস্টিং, ফেসবুকের যে লিস্টিং আছে, ওই লিস্টিং এর ভিতরে যদি আপনার কাস্টমার থাকে, ওই লিস্টিং থেকে আপনি আপনার একটা অডিয়েন্স বানাইতে পারেন। কারণ আমরা সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটা, সবচেয়ে বেশি প্রয়োজন হয় ফেসবুক পেজ আর হচ্ছে ভিডিও, ঠিক আছে। আর ওয়েবসাইট থেকে প্রয়োজন হয় ওয়েবসাইট, অনলাইন কাস্টমার, অ্যাপ, অ্যাক্টিভিটি, এই তিনটা জিনিস, ঠিক আছে। ক্যাটালগ তো মাস্ট, ক্যাটালগ হচ্ছে যারা ই কমার্স নিয়ে কাজ করে তাদের জন্য ক্যাটালগ মাস্ট, তারা এইগুলো কিছু করুক আর না করুক ক্যাটালগ করে। ক্যাটালগ হচ্ছে ই কমার্স নিয়ে যারা কাজ করবে, যদি কোনো সময় ই কমার্স ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পান, সেক্ষেত্রে দেখবেন যে তারা ক্যাটালগের উপরে নির্ভরশীল। কারণ ফেসবুকে আমরা যেটা শপিং অ্যাড বলি, ওইটা হচ্ছে আমরা মূলত বলা হয় ক্যাটালগ অ্যাড, ঠিক আছে। ক্যাটালগ অ্যাডটা আমরা এদিকে দেখবো না, কারণ ক্যাটালগ অ্যাড দেখতে গেলে মানে আমাদের এই কোর্স মডিউলের ভিতরে ক্যাটালগ অ্যাডটা নাই, এই কারণে এটা আমরা দেখাতে পারতেছি না। ধরেন আমরা যে মেটা ইয়া থেকে যদি নেই, মেটার সোর্স থেকে যদি আমরা ভিডিও নেই, নেওয়ার পরে ধরলাম আমরা ভিডিও থেকে আমাদের কাস্টমার অডিয়েন্সটা বানাবো, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে বলতেছে তোমার রিটেনশন, তুমি কত দিনের কাস্টমার নিতে চাও। আপনি এদিকে থেকে কি করবেন, 90 ডেজ, 90 ডেজ সিলেক্ট করলেন। আপনার এদিকে বলছে এঙ্গেজমেন্ট, আপনি কি ধরনের এঙ্গেজমেন্ট চাইতেছেন। পিপল হু হ্যাভ ভিজিট অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ অন ইউর ভিডিও, মানে আপনার ভিডিও 3 সেকেন্ড দেখছে, আপনার ভিডিও 10 সেকেন্ড দেখছে, আপনার ভিডিও 15 সেকেন্ড দেখছে। যদি 15 সেকেন্ড দেখে, এটা বলে থার্ড প্লে। ফেসবুকের পাশে এটা কি বলে, যদি কোনো জায়গায় দেখা যায় থার্ড প্লে, তার মানে বুঝবেন যে 15 সেকেন্ড দেখছে। তো থার্ড প্লেস যে জিনিসটা আছে 15 সেকেন্ড দেখছে। এরপর বলছে 25% দেখছে, আপনার ভিডিও 25% দেখছে, ভিডিওর 50% দেখছে, ভিডিওর 75% দেখছে, ভিডিওর 95% দেখছে। এইগুলা খুব কমই হয়, 95% খুব কমই দেখে। আমরা যদি টার্গেট করি, আমরা ওই যে 50% মানে 15 সেকেন্ডারে টার্গেট করি। করার পরে এটা নিলাম, নেওয়ার পরে আমরা এদিক থেকে বলছি অডিয়েন্সের নাম দেন, ধরেন সামথিং কিছু একটা দিয়ে দেন, ধরেন এটার নাম কি ছিল, দিনাস কালেকশন, ডিসি, ধরেন ডিসি। এখন আপনি চাইলে ডেসক্রিপশন লিখতে পারেন যে আপনি দিয়ে অ্যাকচুয়ালি কি নিছেন, আপনি কোন ধরনের ক্লায়েন্টের দিকে নিছেন বা কোন ধরনের অডিয়েন্স টার্গেটিং করছেন, এটা একটা ডেসক্রিপশন দিতে পারেন। এটা লেখা না লেখা এত কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। কি হয়েছে, মাইন্ড করতেছে কেন এর উপর। 15 থার্ড প্লে নিলাম তো, সমস্যা কোথায়। জি, অডিয়েন্স নেম নিয়েছি তো ডিসি। এটার মানে হচ্ছে আপনি 50টা ক্যারেক্টার লিখতে পারেন, 50টা ক্যারেক্টারের ভিতরে আমি 3টা ক্যারেক্টার মাত্র ইউজ করছি। যাই হোক, দুইটা না, এদিকে আপনার একটা স্পেস আছে, দেখেন ক্যারেক্টার বুঝেন, ক্যারেক্টার বুঝেন, একটা স্পেস একটা ক্যারেক্টার, একটা লেটার একটা ক্যারেক্টার, আপনি একটা স্পেস দিয়েছেন, ওইটা একটা ক্যারেক্টার। এবার আমি স্পেসটা রিমুভ করি, ওই টিপতেছি, দেখেন দুইটা হয়ে গেছে। এবার একটা স্পেস দিই, একটা ক্যারেক্টার কাউন্ট করছে। এগুলো এইসব জিনিস বুঝবেন হচ্ছে গুগল এর কাজ করতে গেলে। এবার দেখেন এই জায়গাতে আমি কি করছি, 15 সেকেন্ড মানে থার্ড প্লে হয়েছে এরকম মানুষরা আমি সিলেক্ট করছি। এবার ভিডিও তো সিলেক্ট করতে হবে, ভিডিওটা আমি নেই, ধরেন এদিকে আশেপাশে ভিডিও নাই ওই পেজের ভিতরে, তো এই সিলেক্ট করলাম, করার পরে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এই দেখেন আমার একটা অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স রেডি হলো। আমি জাস্ট ক্রিয়েট অডিয়েন্সের ভিতরে ক্লিক করলাম। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে দেখেন আমার এদিকে কিছু সাজেশন দিতেছে যে ক্রিয়েট অ্যান অ্যাড। আপনি 2 নাম্বারটা দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাড মানে আমি যে অডিয়েন্সটা বানাইলাম, এই অডিয়েন্সে আমি এখন একটা অ্যাডে কনভার্ট করতে পারি। ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স মানে আমি এই কাস্টম অডিয়েন্স থেকে আরেকটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। কোনোটাই দরকার নাই, আমরা প্রথমটাতে যাই, প্রথমটা আমরা দেখাই দিই। প্রথমটা কি বলছে, ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স। এই যে এতক্ষণ আমি যতজনের টার্গেট করলাম, যতজনের দিয়ে আমি একটা অডিয়েন্স বানাইলাম, এই অডিয়েন্সের মধ্যেই আরো অনেক মানুষ আছে, মানে আমার মতো মানুষ তো আর একটা না পৃথিবীতে, আমার মতো মানুষ আরো কয়েক কোটি আছে। তো ওই কয়েক কোটি মানুষকে আমি টার্গেট করার চেষ্টা করতেছি। তো আমরা কি করব, যেই মানুষের টার্গেট করছিলাম বা যেই কয়েকজনের টার্গেট করছি, ওইগুলার আমি নিব। এখন ধরেন আমি নিলাম লুকে লাইক অডিয়েন্স, ডিসি লুকে লাইক অডিয়েন্স করব। সিলেক্ট লোকেশন, সিলেক্ট লোকেশন করে আমি দিলাম বাংলাদেশ।
আপনি যদি দেন বাইরের দেশ দেন, কোনো সমস্যা নাই, আপনার যেদিকে মন চায় আপনি ওইদিকে দেন। BANGLLRTESH এই জানতে নেন না, DE বাংলাদেশ, বাংলাদেশ। এবারের এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এদিকে আমার বলছে সিলেক্ট অডিয়েন্স সাইজ, আমার যে অডিয়েন্সটা এখন বানায় আসছি এই অডিয়েন্স সাইজটা কত? 7,92,000, সরি 7,92,000, ঠিক আছে। 7,92,000 আমার ওই অডিয়েন্সটার ভিতরে আছে, যে অডিয়েন্সটা আমি এখন বানাই আসছি, মানে কাস্টম অডিয়েন্স যেটা আছে। এখন আমি যদি 1% করি, মানে এই যে 1% করি, এই 1%টাই আমার এই হিসাবটাই হইতেছে। তো আপনি যদি এটা 2% করেন, দেখেন এটা বাড়তেছে, এটা যদি আপনি আরো বাড়ান আরো বাড়বে, এটা যদি আরো বাড়ান আরো বাড়বে। কিন্তু ফেসবুকের রিকমেন্ডেশন কি? ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে কাস্টম অডিয়েন্সের 1% যেটা আছে এটা হচ্ছে আপনার একদম পটেনশিয়ালের কাস্টমারের কাছাকাছি, মানে 80% আপনার যেই কাস্টম অডিয়েন্সটা বানাইছেন ওই কাস্টম অডিয়েন্স থেকে 80% মিলে, 80 to 90% বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি মিলে যায় 1% এর। আর যত দূরে যাবেন তত আপনার ইন্টারেস্ট, বিহেভিয়ার কমা শুরু করবে, পার্সেন্টেজ কমা শুরু করবে। এই কারণে আমরা সবসময় 1% দিয়ে আমাদের লুকে লাইক অডিয়েন্সটা ক্রিয়েট করি। এটা বুঝতে পারছেন? কোনো ঝামেলা আছে বুঝতে? এবার ক্রিয়েট করেন, ক্রিয়েট দিলে আপনার লুক লাইক অডিয়েন্সও ক্রিয়েট হয়ে গেল। এরপর যখন আপনি অ্যাড বানাইতে যাবেন, অ্যাড চালাতে যাবেন, এই অ্যাডটা কোন জায়গাতে আপনি চালাতে পারবেন? এই অ্যাডটা হচ্ছে আপনি অরিজিনাল মোডে, ওই অ্যাডভান্স প্লাস ক্যাম্পে অডিয়েন্স লিখে আসলাম, দেখে আসলাম না, এখন ওই জায়গাতে না চালাইয়া আপনি এটা চালাতে পারবেন কোন জায়গায়? ওই অরিজিনাল সুইচ মোডে যায় কাজ করতে হবে, মানে ম্যানুয়াল যেটা ছিল ওই ম্যানুয়াল মোডে যায় আপনার এটা কাজ করতে হবে। কারণ এখন আপনার কাছে একটা টার্গেট অডিয়েন্স আছে যে এটাই আমার পটেনশিয়াল কাস্টমার। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এই ছিল আপনার অ্যাডস ম্যানেজারের আপ টু বটম। কোনো কিছু জানার আছে কিনা বলেন। অডিয়েন্স আবার দেখানোর দরকার আছে? হ্যাঁ, ক্রিয়েট অডিয়েন্সে আসবেন, লুকে লাইক করে কাস্টম বানাবেন, এগুলো তো বলে দিলাম। ধরেন আপনি এদিক থেকে নেবেন ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজে কত কি হয়েছে এটা নেবেন, নেওয়ার পর এদিক থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে ধরেন এদিক থেকে পেজটা আমি সিলেক্ট করে নিলাম, পেজ আমার ধরেন কোনটা নেওয়া যায়, এগুলো না, এগুলো না, এগুলো না, ধরেন ভ্যালিড টাচ, ধরেন ফ্রেশ ম্যাঙ্গো নিলাম। এখন ফ্রেশ ম্যাঙ্গোর লাস্ট 180 দিন নিলাম, 180 দিনের রিটেনশন নিলাম। এদিকে এক্সক্লুড ইনক্লুড করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনক্লুডে যদি ইনক্লুড মোরে ক্লিক করতে পারলে আপনি এদিকে অর অ্যান্ড অর একটা ফ্যাক্টর আছে, ওইগুলো আপনি আপাতত না জানলেও আপনি কাজ করতে পারবেন। এরপর হচ্ছে অডিয়েন্স নেম ধরেন আপনি এদিকে দিলেন ফ্রেশ ম্যাঙ্গো, দুষ্টামি করে কেন, ফ্রেশ ম্যাঙ্গো। ডেসক্রিপশন আমি না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। এখন এর দিকে হচ্ছে আপনি যে পেজের এঙ্গেজ হয়েছে, আপনি কি কি নিতে চাইছেন? আপনি কি ফেসবুক পেজের সাথে এঙ্গেজ হয়েছে এরকম মানুষ নিতে চাইছেন, নাকি অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট সেন্টারের সাথে কানেক্ট হয়েছে এরকম কিছু নিতে চাইছেন, না এদিকে আপনার পেজ ভিজিট করছে এরকম মানুষ নিতে চাইছেন? এরকম মানুষরা আমরা টার্গেট করতে পারেন। এই যে ফেসবুক পেজ আমরা নিলাম, ফেসবুক পেজটা আমরা কোন সময় নেই, ফেসবুক পেজটা আমরা এমন অবস্থায় নেই যে ফেসবুক পেজ আমার নতুন, গত 1-2 মাস ধরে আমি এটাতে অ্যাড চালাইছি, আমার এই পেজটার ভিতরে অনেকগুলো নতুন মানুষ আসছে। যতদিন ধরে আমি অ্যাড চালাইছি ঠিক অতদিন সময়ের ভিতরে কারা কারা আসছে ওইটার আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাই। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সেলস ফানেলের একটা বিষয়। আমরা ওই যতদিন আমরা অ্যাড চালাইছি ওই ততদিনের একটা কাস্টম অডিয়েন্স বানাই, কারণ ওই কাস্টমার গুলো আমার প্রোডাক্ট সম্পর্কে জানে। আমি অ্যাডটা তারই দেখাবো যে আমার প্রোডাক্ট সম্পর্কে জানে। আমি নতুন মানুষের ভিতরে আমি টাকা ইনভেস্ট করবো না, যখন আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করে ফেলছি মার্কেটে, তখন আমি যে আমার প্রোডাক্ট সম্পর্কে জানে তারাই আমি অ্যাড দেখাবো। তো ওই জায়গা থেকে আমি এদিক থেকে কি করি, পেজের সাথে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে আমি দেখাই, ক্রিয়েট অডিয়েন্স করেন। ক্রিয়েট অডিয়েন্স করার পরে এটা তো আমি করলাম, এটা হচ্ছে আমার পেজের ভিতরে যারা আসছে, আর যারা আমার পেজের ভিতরে আসছে তাদের মতো আরো মানুষ আছে না পৃথিবীতে, ঠিক তাদের জন্য আমি একটা লুক লাইক অডিয়েন্স করলাম। লুক লাইক অডিয়েন্স করার পরে এটার 1% করলাম, এটার নাম দিলাম না, এটা কান্ট্রি দিয়ে দিলাম ধরেন বাংলাদেশ। বাংলাদেশ 1% করলাম, 1%ও আছে ভালোই, কোনো দরকার নাই। আপনি 7 লাখ টাকা সার্ভিস দিয়ে নেন, দেখবেন যে কোটিপতি হয়ে গেছেন। দিয়ে দিলাম, আপনার অডিয়েন্স রেডি। এখন কথা হচ্ছে আপনি এই অডিয়েন্স রেডি হয়েছেই মানে আপনি নিয়ে আসলে অ্যাড চালাই দিবেন এমন না। আপনার এই অ্যাড চালাইতে হলেও আপনার এদিকে এই অডিয়েন্সের ভিতরে 1000 মানুষ আসতে হবে।
এটার একটু ম্যাচিউরড হইতে হবে। ম্যাচিউরড হওয়ার পরে অডিয়েন্স যখন ম্যাচিউরড হয়ে যাবে, অডিয়েন্স ম্যাচিউরড হয়ে যাওয়ার পরে আপনি অ্যাড চালাতে পারবেন। এদিকে লেখা আছে বিলো 1000, 1000 এর নিচে আপনি যদি আপনার ক্লায়েন্ট বেস থাকে 1000 এর নিচে, তখন আপনি কাজ করতে পারবেন না। এখন এটা কি করবে ফেসবুক, এখন এটারে রিসার্চ করবে আপনার এই অ্যাডস ম্যানেজারের ভিতরে, আপনার বিজনেস ম্যানেজারের ভিতরে যে ডাটাগুলো আসবে ওগুলো রিসার্চ করবে। রিসার্চ করার পরে বিহেভিয়ার ডেমোগ্রাফি অনুযায়ী লুকে লাইক অডিয়েন্সে যাদের অ্যালাইনমেন্ট হয়, অ্যালাইনমেন্ট হইলে আপনার এদিকে দেখা যায় যে এত প্লাস মানুষ আমার কাছে আছে, তুমি অ্যাড চালাতে পারো। ঠিক আছে, এখন আমি চাইলে এদিক থেকে অ্যাড চালাতে পারবো না, কারণ এটা বিলো 1000 এর নিচে আছে। যখন 1000 এর উপরে যাবে বা 1000 হয়ে যাবে তখন আমি অ্যাড চালাতে পারবো। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? ধন্যবাদ। এরপরে বলেন। কিছু জানার আছে অ্যাডস ম্যানেজার সম্পর্কে? সবকিছু জানেন? অ্যাড সেটআপটা বুঝতে পারছেন? আগামী ক্লাসে হচ্ছে আমরা ওই সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাডটা দেখব। আমি কয়েকটা অ্যাড চালাই দেখাই দিলে তখন আপনারা আর মাথায় ঝামেলা করবো না, বাড়ির যেয়ে প্র্যাকটিস করবেন, অ্যাড ম্যানেজার এমনি মুখস্থ হয়ে যাবে। কোনো কিছু জানার নাই? তাহলে কি আপনি ক্লাস অফ করবো আজকে? ওকে, ধন্যবাদ।